একটু ভালো করে কথা বলেছি বলে আপনি আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনার থেকে ৪ বছরের বড় আমি, লজ্জা নেই আপনার? কণ্ঠে কাঠিন্য ভাব রেখে নাক ছিটকে বলে উঠল আরশি। কিন্তু তার এহেন কথায় সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধের কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সে আগের মতোই শান্ত চোখ নিয়ে তাকিয়ে আছে আরশির মুখ পানে। আরশি ভীষণ বিরক্ত হলো। হাতের সাহায্যে মুগ্ধের বুকের বাম পাশে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, আর কখনো যেন আপনাকে আমার সামনে না দেখি মুগ্ধ। পিছন থেকে হাত চেপে ধরল মুগ্ধ। থেমে গেল আরশির পা। সে পিছনে ফিরে দেখতে পেল তার হাত মুগ্ধের হাতে আটকে আছে। ভ্রু কুঁচকে আরশি বলল, হাতটা ছাড়ুন মুগ্ধ। মুগ্ধ এবার অশান্ত হলো। চোখে মুখে অসহায়ত্ব দেখা গেল। ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আপনি কেন এমন করছেন আরশি? আমি কি আপনাকে খেয়ে ফেলছি? আরশি হাতটা মোচড়াতে লাগলো। নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করে বলল, আমি কিন্তু আপনাকে চড় মারতে বাধ্য হব মুগ্ধ। মুগ্ধ হাতটা ছেড়ে দিল। অসহায় গলায় বলল, আপনাকে আমি ভালোবাসি আরশি। আরশি বেশ ক্ষুব্ধ হলো। মুগ্ধর দিকে আঙুল তুলে বলল, আপনাকে যদি আরেকবার আমার পেছনে ঘুরতে দেখেছি তাহলে আমি ভুলে যাব যে আপনি আমাদের ভার্সিটি প্রিন্সিপালের ছেলে। আর আমার হাতের ৫টা আঙুলের ছাপ আপনার গালে বসে যাবে বলে দিলাম। বলি আরশি সেখান থেকে হাঁটা ধরল উল্টো দিকে। মুগ্ধ আরশির যাওয়ার পথে তাকিয়ে বলল, আপনি কেন আমাকে বুঝতে পারছেন না আরশি? আরশি বড় বড় পা ফেলে ক্যান্টিনে এসে বসল। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে তার। তার উচিতই হয়নি এমন ছোটখাটো চিরকুট পেয়ে গাছতলায় চলে যাওয়া। সে না গেলে মুগ্ধ সুযোগই পেত না। আর ছেলেটাই বা কেমন, সবেমাত্র ভার্সিটিতে পা রেখেছে। আর সে এবার মাস্টার্সে ভালো স্টুডেন্ট হওয়ায় প্রিন্সিপাল স্যার তাকে মুগ্ধকে পড়াশোনায় কিছু হেল্প করতে বলে। তাই আরশি মুগ্ধকে পড়াশোনায় হেল্প করত। কিন্তু কয়েক মাসে মুগ্ধ এসব ভেবে বসে আছে। আজ চিরকুটটা পেয়ে সে না গেলে হয়তো জানতেও পারতো না যে মুগ্ধ তাকে নিয়ে এসব ভাবে। হঠাৎ আরশির কাঁধে কেউ হাত রাখায় আরশির ধ্যান ভাঙে। পিছনে ফিরে দেখে ফারিহা আর তারিন দাঁড়িয়ে আছে। আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল, ও তোরা? ফারিহা আরশির সামনে বসতে বসতে বলল, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আরশি বার কয়েক চোখের পলক ফেলে বলল, না কিছু না। তারিন আরশির কাঁধে হাত রেখে বলল, তুই কি কোনো কিছু নিয়ে আপসেট? আরশি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, আসলে প্রিন্সিপাল স্যার ছেলে মুগ্ধ আছে না? হ্যাঁ, যাকে তুই পড়াতি সেই মুগ্ধই তো। আরশি ঘন ঘন মাথা নাড়ায়। তারিন আগ্রহ নিয়ে বলল, সে আবার কি করলো? আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আরশির ধীর কণ্ঠে বলা কথায় অবাক হলো ফারিহা আর তারিন। ফারিহা তো বলেই ফেলে, কি? এই পিচ্চি ছেলে কিনা তোকে প্রেমের প্রস্তাব? হ্যাঁ। তারিন ভ্রু কুচকে বলল। তো কি ভাবলি? আরশি রেগে তাকায় তারিনের দিকে। ভ্রু কুচকে বলে ওঠে, কি ভাবলি মানে? আমি এইসবে নেই, প্রিন্সিপালের ছেলেও। তাছাড়া সমাজ এসব মানে নাকি? ছি, এসব আমি ভাবিও না ওকে নিয়ে। বলেই সে উঠে দাঁড়ায়। ফারিহা আর তারিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। তাদের তো আর এখানে কিছু বলার নেই। এটা আরশির ব্যক্তিগত বিষয়। তারা শুধু মাথা নাড়ায় আর সেখান থেকে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেল আরশি। বিকেল হয়ে এসেছে। আর না ভেবে আরশি রিক্সায় উঠে পড়ল। রিক্সা চালককে যেতে বলবে। এমন সময় কোত্থেকে মুগ্ধ এসে তার পাশে বসতে বসতে বলল, চলুন মামা। রিক্সাওয়ালা একবার পিছনে তাকালেন। মুগ্ধ ভ্রু উঁচু করে বলল, চলুন। রিক্সা চলতে আরম্ভ করলো। আরশি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে মুগ্ধের দিকে। কি হলো এতক্ষণ সে বুঝতেই পারেনি। মুগ্ধ মিষ্টি হেসে আরশির দিকে তাকিয়ে আছে। রিক্সা চলতে আরম্ভ করতে আরশির যেন হুঁশ এলো। সে চেঁচিয়ে বলল, আপনি এখানে? মুগ্ধ নিজের চুলের ভিতরে আঙ্গুল ডুবিয়ে বলল। আমি তো থাকবো। আরশি ক্ষুব্ধ নয়নে তাকিয়ে বলল, নামুন বলছি। এই মামা, রিক্সা থামান। একদম না মামা, মামা রিক্সা চালান তো। কি হচ্ছে এটা কি মুগ্ধ? আপনাকে আমি আমার থেকে দূরে থাকতে বলেছি, আপনি কেন শুনছেন না আমার কথা? মুগ্ধ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলে, শুনছি তো। কই শুনছেন আপনি?
আপনি হুটহাট এইভাবে আমার আশেপাশে চলে আসেন কেন? ভালো লাগে তাই। আরশি কিছুক্ষণ মুগ্ধের দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মুগ্ধ গালে হাত দিয়ে আরশির দিকে তাকিয়ে রইল। আরশির বাসার সামনে আসতেই আরশি রিক্সা থেকে নেমে গেল। মুগ্ধও নেমে গেল। আরশি রিক্সাওয়ালার দিকে টাকা বাড়ানোর আগে মুগ্ধ টাকা দিয়ে দিল। আরশি রাগ যেন সপ্তম আকাশ স্পর্শ করলো। সে চেঁচিয়ে বলল। আপনাকে আমি বলেছি আমার ভাড়া দিতে? মুগ্ধ কানে হাত চেপে বলল। উফ, আস্তে। আপনি এখনই আমাকে বয়রা বানিয়ে দিচ্ছেন আরশি। বিয়ের পর তো লোকে বয়রার বউ বলবে। আরশি বিস্ফোরিত চোখে তাকালো। তার বিস্ময় যেন আকাশ ছিল। এ ছেলে কত কি ভাবছে। আশেপাশে তাকায় আরশি, পাশে প্রতিবেশী লোকজন। তাই সে এবার নিম্নস্বরে আঙুল তুলে দাঁতে দাঁত চেপে বলল। আই ওয়ার্নিং টু ইউ ফর দ্য লাস্ট টাইম। আরশি কথা শেষ হওয়ার আগেই মুগ্ধ বলে উঠল। আই লাভ ইউ। আপনাকে আসলে আর কিচ্ছু বলার নেই, নির্লজ্জ একটা। বলেই আরশি চলে যাচ্ছিল। কি ভেবে পেছন ফিরে দেখলো মুগ্ধ তার দিকে একরাশ আশা নিয়ে তাকিয়ে আছে। আরশি দু পা এগিয়ে কাট কাট গলায় বলল। বাসায় যান, বাইরে যেন না আসা হয়। যাব না। কেন? আপনার জন্য দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব। আমার থেকে দূরে থাকুন মুগ্ধ, এতেই মঙ্গল আপনার। আমি চাই না আমার মঙ্গল হোক, খারাপ হলে হোক, তবু আমার আপনাকেই চাই আরশি। আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি কেন বুঝতে পারছেন না মুগ্ধ? আপনি তো বাচ্চা নন। বাচ্চা নয় বলেই তো ভালোটা বুঝতে পারছি। আপনার থেকে 4 বছরের বড় আমি। এটা কি যেমন তেমন কথা মনে করছেন আপনি? বিষয়টা যতটা সহজ ভাবছেন এটা এতটাও সহজ না। চাইলে সবটাই সহজ। সোজা জবাব মুগ্ধের। আরশি আর কিছু বলল না, বাসার দিকে পা বাড়ালো। মুগ্ধ পিছন থেকে আরশিকে দেখতে লাগলো আর আস্তে আস্তে করে বলল। আপনি যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবেন ততক্ষণ আমি আপনার পিছু ছাড়ব না। আপনার মায়া পড়ে গেছি আমি। নিজেকে আমি আপনার থেকে দূরে সরানো যে বড্ড ধায়। বলেই সে হাসলো। এদিকে বাসায় ঢুকতে ঢুকতে আরশি ভাবলো। ছেলেটার বয়স হচ্ছে ঠিকই, কিন্তু বুদ্ধির দিক থেকে এখনো বাচ্চাদের মতো করছে। ও তো ইচ্ছে করে অবুঝ হচ্ছে। এটা কি ওকে মানায়? সমাজ কি কখনো এটা মানবে? আরশি 10 বছরের পিচ্ছি বোন দিবা আরশিকে ঘরে ঢুকতে দেখে বলল। আপু, তুমি চলে এসেছো? আফসোস, প্রতিদিনের মতো আজকে আরশি হাসি মুখে জবাব দিল না। যেন কথাটা কানেই গেল না। নিজের মতো ভাবতে ভাবতে রুমের দিকে এগোতে লাগলো। মুগ্ধের মনে রয়েছে আরশির জন্য আকাশ পরিমাণ ভালোবাসা। আরশি বিষয়টা জানতো না, আজই জানতে পারলো। আরশিদের বাসা থেকে 10 মিনিট হাঁটলেই মুগ্ধদের ইয়া বড় বাড়িটা। আরশি মাঝে মাঝে সেখানে যেত প্রিন্সিপালের কথায়। মুগ্ধ ছোট বোন, মায়াকে পড়াতে যেত আর মুগ্ধকেও সাহায্য করে দিত। তবে আজ কেন যেন আরশির যাওয়ার মোট উবে গেছে। কেন যেন মনে হচ্ছে মুগ্ধদের বাসায় যাওয়া মানে আরশি আর মুগ্ধের দুজনেরই বিপদ। কারণ মুগ্ধ আরশির জন্য যে অনুভূতি জমিয়েছে, সে অনুভূতির মূল্য হয়তো কেউ দেবে না। দোষটা হয়তো পড়বে আরশির কাঁধেই। কথাগুলো ভাবতে ভাবতে আরশি নিজের ঘরে ঢুকলো। ব্যাগটা রেখে দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় চলে গেল। টাওয়ালটা হাতে নিতে দেখতে পেল মুগ্ধ তার দিকে তাকিয়ে রাস্তার আরেক পাশে দাঁড়িয়ে আছে। আরশির ভ্রু কুঁচকে গেল। সে ইশারায় বলল। মুগ্ধ, বাসায় যান। মুগ্ধ হেসে তাকিয়ে রইল। আরশি কি বলবে বুঝতে পারছে না। কেন এত অবুঝ হচ্ছে মুগ্ধ? সে তো বাচ্চা নয়। আরশি কিছুতেই মুগ্ধকে দমাতে পারছে না। এর পরিণতি কি হতে পারে? আপু, আজকে পড়াতে আসুনি কেন? ফোনের অপর প্রান্ত থেকে মায়ের এমন কথা শুনে আরশির বুক ধক করে উঠল। তবু নিজেকে সামলে মুচকি হেসে বলল। আমি আর পড়াতে আসবো না মায়া। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে অসহায় গলায় বলল। আপু, সামনে আমার হাফ ইয়ারলি এক্সাম, প্লিজ এসো। আমি ম্যাথে কাঁচা, তুমি তো জানোই। আরশি কি বলবে বুঝতে পারছে না। মায়াকে পড়ানো মানে ওই বাড়িতে যাওয়া, আর ওই বাড়িতে যাওয়া মানে মুগ্ধের সামনে পড়া, যা আরশি চায় না। তাই সে ইনিয়ে বিনিয়ে বলল। দেখো মায়া, আমি তো আর পড়াতে চাচ্ছি না। আপু, আমার এক্সামের আগে এমন করে যদি তুমি পড়ানো বাদ দাও তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। মায়ের কথায় খানিকক্ষণ চুপ রইল আরশি। ভাবলো আসলেই তো মেয়েটার তো আর দোষ নেই, ওর পরীক্ষাটা খারাপ হবে ভেবেই আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আচ্ছা, আজকে বিকেলে আসবো।
মায়া যেন খুব খুশি হলো। সে বলল, আচ্ছা এসো। বলেই সে কল কেটে দিল। এদিকে আরশি মনে মনে ভাবছে, হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু মুগ্ধের সামনে যাওয়াটা কি উচিত হবে? ভেবেই আরশি ব্যাগ গোছাতে আরম্ভ করলো। ভার্সিটিতে যেতে হবে তো। ড্রয়িং রুমে আসতেই দিবা তাড়া দিল। আপু খেয়ে যেতে, তুমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানালে। আরশির সাথে সাথে নাকচ করে বলল। না রে, ক্যান্টিন থেকে খেয়ে নিব। আরশির বাবা জুনায়েদ খান সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। তিনি একটা অফিসে ছোটখাটো জব করেন, যার টাকা দিয়েই পুরো পরিবারটাকে টানতে হয় তার। আরশির মা নেই, মারা গেছেন। বাবা আছে, আর ছোট বোনটাকে নিয়ে আরশির ছোট্ট পরিবার। প্রিন্সিপাল স্যারের মেয়েকে পড়িয়ে আরশির অনেকটাই সাহায্য হয়। প্রিন্সিপাল আরশিকে পড়াশোনায় বেশ সুবিধা করে দিয়েছেন। তাই জুনায়েদ আহমেদও বড় মেয়েকে নিয়ে এত চিন্তা নেই। ছোট মেয়েকে এখন মানুষ করার চিন্তা। এখন মেয়েকে এমনভাবে খাবারকে না করতে দেখে বললেন, খেয়ে যাও, না খেয়ে যাওয়ার কি দরকার? আরশি জোরপূর্বক হেসে বলল। বাবা আসলে আমার ক্লাস দেরি হচ্ছে। দিবা তখন নিজের চুলে বেনুনি করছিল। বোনকে যেতে দেখে দিবা তাকে উদ্দেশ্য করে বলল, একটু দাঁড়াও না আপু, আমিও তো যাব তোমার সাথে। আরশি বোনের দিকে তাকিয়ে আর কিছু বলল না, দাঁড়িয়ে রইল। মাথায় এখন হাজার রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আরশির বাবা জুনায়েদ আবার বললেন, তোমার ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে না তো? পড়াশোনা ভালো করে হচ্ছে তো? আরশি বাস্তবে ফিরে এলো, হেসে বলল। না বাবা, কোনো সমস্যা হচ্ছে না, আর পড়াশোনাও ভালোই চলছে। জুনায়েদ মেয়ের কথা শুনে খুশি হলেন। তারপর বললেন, আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আরশি, এমন কিছু করো না যেন আমাদের মাথা কাটা যায়, বরং এমন কিছু করো যেন আমাদের মাথা আরো উঁচু হয়। আরশি ঠোঁটে এনে রাখা জোরপূর্বক হাসিটা উধাও হয়ে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, তবুও বাবার দিকে তাকিয়ে বলল। ইনশাআল্লাহ। আরশির মাথায় বাবার কথাগুলোই বারবার ঘুরছে। সে আবারও ভেবে নিল, না, সে এমন কিছু করবে না যাতে সমাজের কাছে তাদের মাথা কাটা যায়। মুগ্ধ যা ইচ্ছে করে নিক, আরশি এবার মুগ্ধকে নিজের থেকে দূরে সরিয়েই রাখবে। আরে ভিজেছেন কেন? ছাতা নেননি? মুগ্ধের গলা পেয়ে পেছনে তাকায় আরশি। মুগ্ধ তার পেছনেই প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আপনি রিক্সা কেন নিচ্ছেন না আরশি? আরশি তখনও চুপ। মূলত সে রিক্সা নিতে চাচ্ছে না, কারণ বৃষ্টি মানেই রিক্সাওয়ালাদের ডিমান্ড। তারা 20 টাকার ভাড়া 80 টাকায় যেতে চায়। তার চেয়ে ভালো আরশি হেঁটেই যাবে। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, রিক্সা ভাড়াতে যদি 80 টাকা চলে যায় তার সেভিংস হবে কিভাবে? তাছাড়া আরশিও ভালো লাগছে বৃষ্টির ছোঁয়া। রাস্তাটা তেমন জনমানুষ বহুল না, কারণ বৃষ্টির জন্য সবাই রাস্তা থেকে দৌড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। তাই আরশির হাঁটা আরো গতি বাড়ালো। মুগ্ধ আরশির উত্তর না পেয়ে নিজের হাঁটার গতিও বাড়িয়ে দিল আর বলতে লাগলো, বৃষ্টিতে ভিজলে তো আপনার জ্বর এসে যাবে। আরশি মুগ্ধের কথা শুনতেই চাচ্ছে না। মুগ্ধ এবার আরশির হাত ধরলো, আর দুবার ভাবলো না আরশি। পেছনে ঘুরে মুগ্ধের গালে চর বসিয়ে দিল। মুগ্ধ গালে হাত দিয়ে তাকিয়ে রইল আরশির দিকে। আরশি দাঁতে দাঁত চেপে বলল, চটা মনে থাকলে দ্বিতীয়বার আর আমার সামনে এমন করবেন না। আর নাম ধরে ডাকেন কেন আপনি আমায়? আপনার থেকে 4 বছরের বড় আমি। আপু বলে ডাকবেন আপনি আমাকে। মুগ্ধ গাল থেকে হাতটা সরিয়ে মুচকি হেসে বলল, আপনার হাতটা নরম, কিন্তু চলটা শক্ত কেন? আমি আপনাকে আপু বলতে বলেছি মুগ্ধ। আমি কিন্তু স্যার আর আন্টির কাছে বিচার দিব। বউকে আপুটাকে? আরশির আগে কটমট করছে, কেন শুনছে না এই ছেলে? আরশি মুগ্ধর বুকে ধাক্কা দিয়ে বলল, আমার থেকে 10 হাত দূরে থাকবেন, নয়তো সেকেন্ড চটা আরো জোরে লাগবে। বলেই আরশি সেখান থেকে চলে গেল। মুগ্ধ আরশির যাওয়ার পানি তাকিয়ে রইল, গালে হাত রেখে ভাবলো, আপনার নরম হাতে স্পর্শ অনুভব করছি। আজ রাতটা অন্তত ভালো ঘুম হবে আমার। আরশি বাসায় এসে ওয়াশরুমে চলে গেল। ভেজা কাপড় সহই ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুগ্ধের অসহায় মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে। নিজের হাতের দিকে তাকায় আরশি। চরটা বেশ জোরেই লেগেছে। আরশির নিজের হাতটাই জ্বলে উঠেছে।
কিন্তু সে যে নিরুপায়। মুগ্ধের প্রপোজালকে প্রত্যাখ্যান করবে এমন মেয়ে হয়তো কম সংখ্যকই রয়েছে, তাদের মধ্যে সেও একজন। মায়ের রুমে মায়াকে পড়াচ্ছে আরশি। ঠিক তখনই এলোমেলোভাবে হেঁটে মায়ার কক্ষে প্রবেশ করলো মুগ্ধ। মায়া ভাইকে নিজের রুমে দেখে বলল, হাই, তোর তো শরীর গরম, তুই আমার রুমে কেন? কিছু লাগবে? আরশির দিকে তাকিয়ে মুগ্ধ অসুস্থ গলায় বলে। আমার যা লাগবে সেটা তুই দিতে পারবি না রে মায়া। মায়া উঁচু হয়ে ভাইয়ের কপালে হাত রাখে, তারপর আঁতকে উঠে বলে, তোর হয়তো জ্বর আসছে ভাইয়া, আমি মাকে বলছি। আসি আপু, আমি আসছি। বলেই মায়া সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। আরশির বুকটা কেমন ধকধক করছে। মুগ্ধের উপস্থিতি অনুভব করছে সে, কিন্তু পিছনে ফিরে না। ফিরলে হয়তো মুগ্ধের চঞ্চল দৃষ্টি দেখতে পেত। মুগ্ধ ধীর পায়ে এগিয়ে এলো আরশির দিকে। আরশি তখন এমনি এমনি খাতায় আঁকিবুকি করছে। মুগ্ধ মায়ার চেয়ারটায় বসে পড়ল। আরশি মুখ তুলে তাকায়। মুগ্ধের এমন ভয়ানক চেহারা দেখে কেমন যেন বুক কাঁপে তার। মুগ্ধ অসহায় গলায় বলে, আমার সাথে এমন অন্যায় কেন হচ্ছে বলতে পারেন আপনি? আরশি আবার নিচের দিকে তাকায়। মুগ্ধ আবার বলে, আমার সাথে কথা বলা যায় না? আরশি আবার তাকায় মুখ তুলে। মুগ্ধ হাসে, হেসে বলে, আমার সাথে এমন করেন না প্লিজ। আমার আমার অনেক কষ্ট হয়, প্লিজ কথা বলুন আমার সাথে। আপনার জ্বর হয়তো। হতে থাক জ্বর, আপনার তো তাতে কিচ্ছু না, তাই না? আরশি অসহায় চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধকে দেখে বেশ মায়া হচ্ছে তার। আচমকা মুগ্ধের গালে হাত রেখে বলে ওঠে। যান রেস্ট নিন। মুগ্ধের মুখে হাসি ফুটে ওঠে। আরশির হাতটা নিজের গালে চেপে ধরে মুগ্ধ। হুঁশ ফিরে আরশির, হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে ওঠে। মায়াকে বলবেন পড়াগুলো শিখে রাখতে। আসছি আমি। বলেই সে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। মুগ্ধ পিছন থেকে হঠাৎ বলে ওঠে। আমি কি আপনার যোগ্য নই? আরশি ঢোক গিলল, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল। শরীরের যত্ন নিন। আপনি নিয়ে দিন। বুকটা কেঁপে উঠল আরশির মুগ্ধর এমন আবদারে। তবুও হাতের সাহায্যে ঠোঁটের ওপর থাকা ঘামটা মুছে বলল। আমার থেকে দূরে থাকেন, নয়তো আরেকটা চর খাবেন আপনি। এক চরে জ্বর উঠেছে, আরেক চরে না হয় ভালোবাসা বাড়বে। এই ছেলের সাথে কথা বলাটাই উচিত না ভেবেই আরশি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। সেদিকে তাকিয়ে হেসেই ফেলল মুগ্ধ। প্রতিদিনের মতো আজও মুগ্ধ ক্লাস শেষ করে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে রইল। একটু পরেই আরশি বের হলো তারিন আর ফারিহার সাথে। মুগ্ধ আরশির হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা আইমান সেটা লক্ষ্য করে বলল, ভাই, ভাবি তো চলে আসছে। তোরা যা, আমি আসছি। আইমান তিতাসার নীলকে নিয়ে সেখান থেকে সরে গেল। আরশি বান্ধবীদের বিদায় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রিক্সা খুঁজতে লাগলো। মুগ্ধ আবারও গিয়ে দাঁড়ালো আরশির সামনে। মুগ্ধর চেহারা দেখে বোঝা যাচ্ছে তার অসুস্থতা। হাতে একটা ব্যান্ডেজও রয়েছে। বিষয়টা চোখে পড়ল আরশির, তবু আরশি কোনো প্রকার কথা বলল না। মুগ্ধ আরশির পানে দাঁড়িয়ে বলল। আমার ভীষণ মন খারাপ। আরশির কথা বলতে ইচ্ছে না হলেও বলেই ফেলল। কেন? মুগ্ধ ঠোঁট উল্টে বলল। আমাকে কেউ ভালোবাসে না আরশি। আরশি মুগ্ধের মুখের দিকে তাকালো। মুগ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে একটু যাবেন আরশি? কোথায়? মুগ্ধ মলিন হাসল। আরশির দিকে একটু এগিয়ে বলল, আমি সারাদিন কিচ্ছু খাইনি, একটা রেস্টুরেন্টে যাব। খাননি কেন? দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আমার অসুস্থতা দিয়ে আপনার কিছু যায় আসে? বলেই তাচ্ছিল্যের হাসি দিল মুগ্ধ। আরশির হৃদয় কেঁপে উঠল। মুগ্ধের এই অবস্থা দেখে তার মন কেমন যেন করছে। মুগ্ধ আরশির হাত ধরতে গিয়েও ধরে না। অবাক হয় আরশি। মুগ্ধ মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, অসুস্থতা নিয়ে চর খেতে চাই না, যাবেন আমার সাথে? আরশি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, চলুন। মুগ্ধের চোখে মুখে আনন্দ ফুটে উঠল। সে নিজের বাইক নিয়ে এসে আরশির সামনে দাঁড়ালো। আরশি ভ্রু কুচকে বলল, কি? বাইকে উঠে পড়ুন। আপনি এই অসুস্থতা নিয়ে বাইক চালাবেন? আর আমি বাইকে উঠবো? মানে নিজেও মরবেন, সাথে আমাকেও মারবেন? মুগ্ধ হাসল। বিনা বাধায় আরশির হাত টেনে নিজের বাইকে বসাতে বসাতে বলল, নিজে মরবো, তবু আপনার কোনো ক্ষতি হতে দেব না। আরশি শুধু অবাক হয়ে তাকিয়ে রয়। কি দিয়ে তৈরি এই ছেলে?
আরশি পিছনে বসতেই মুগ্ধ বাইকটা একটু টান দেয়। আরশি মাথা গিয়ে লাগে মুগ্ধের পিঠে। আরশি কেঁপে ওঠে, হাত দিয়ে ঘাড় স্পর্শ করে বলে, আপনার শরীর তো ভীষণ গরম মুগ্ধ, বাসা না গিয়ে কলেজে কেন এসেছেন? মুগ্ধ বাইক স্টার্ট দিতে দিতে বলে, আপনার জন্য এসেছি আরশি, আপনাকে একবার দেখতে, না হলে আমার সারাটা দিন ভালো কাটে না। বলেই মুগ্ধ বাইক চালাতে লাগে। আরশি হঠাৎ ভাঙা গলায় বলল, বাইকটা আপনার বাসার দিকে ঘোরান মুগ্ধ, বাসায় গিয়ে খাবেন, আর রেস্টুরেন্টের খাবার খেতে হবে না, এখন এইসব অস্বাস্থ্যকর। আচ্ছা। মুগ্ধ আর কিছু বলল না, একটানে নিজের বাসার সামনে এসে বাইক থামালো। বাইকের শব্দ শুনে যেন মুগ্ধের মা শর্মিলা দৌড় এলেন। ছেলের মাথায় হাত দিয়ে বললেন, এসেছিস তুই? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কে বলেছিল তোকে কলেজে যেতে? মুগ্ধ মায়ের গালে হাত রেখে বলল। দরকারি ক্লাস ছিল মা। শর্মিলা এবার রেগে শাসনের সুরে বললেন, একদম বাড়তি কথা বলবি না, বেয়াদব ছেলে। একদম বেশি বড় হয়ে গেছো। চল খেয়ে নিবি। মুগ্ধ আরশির দিকে আর চোখে তাকালো। শর্মিলাও এবার আরশির কথা খেয়াল হলো। তিনি আরশিকে উদ্দেশ্য করে বললেন, থ্যাংক ইউ আম্মু, ওকে বাসায় আনার জন্য। আরশি সৌজন্যমূলক হাসি দিল। শর্মিলা আবারও বললেন, মায়া ঘরেই আছে, পড়াবে না? জি আন্টি। বলেই আরশি বাড়িতে ঢুকলো। শর্মিলা ছেলের হাত ধরে নিয়ে সোফায় বসালেন। ভাত মেখে মুখের সামনে ধরতেই মুগ্ধ হাতটা সরিয়ে বলল, খাবো না আমি। খেয়ে নে আব্বু, ওষুধ খেতে হবে তো। না মা, আগে আমার একটা আবদার তোমায় রাখতে হবে। কি আবদার? আরশিকে এখানে আজকের জন্য থেকে যেতে বলো আম্মু। ছেলের চাহনি দেখে শর্মিলার বুক কেঁদে উঠল। ছেলের মাথায় হাত রেখে বলে, তুই যেটা করছিস সেটা সমাজ ভালোভাবে নেবে না মুগ্ধ। সমাজ আমায় খাবার দেয় না মা। শান্ত গলায় বলল মুগ্ধ। শর্মিলা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, বিষয়টা একবার ভাব ভালো করে। তাছাড়া ওর বাবা। সেসব আমি দেখে নেব। আল টেক কেয়ার। আজ রাতে ওকে এখানে রাখো, নাহলে আমি কিন্তু বাইক নিয়ে বেরিয়ে যাব। মুগ্ধের এমন কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন শর্মিলা বেগম। আচ্ছা, আমি ওকে রাখার ব্যবস্থা করছি, তুই খেয়ে নে। সেদিন আমার বাসায় থাকতে বলায় থাকলেন না কেন আরশি? আরশি পার্কের বেঞ্চটা থেকে উঠে দাঁড়ালো। মুগ্ধ চঞ্চল গলায় বলল, কি হলো বলুন? আপনার বাবা তো থাকার পারমিশন দিয়েছিল। আরশি মুগ্ধের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার আশেপাশে থাকা মানেই আপনার আর আমার দুজনেরই বিপদ। আপনি কি সেটা বুঝতে পারছেন না? মুগ্ধ বেঞ্চটাতে লাথি দিয়ে বলল, বুঝতে চাই না আমি। আর কত কষ্ট দিবেন আমাকে আপনি? হঠাৎ এমন রাগ দেখে একটু ভড়কে গেল আরশি, তবুও নিজেকে সামলে বলল, এটা কেমন বেয়াদবি মুগ্ধ? এটা পার্ক, লোকে দেখছে আমাদের। মুগ্ধ আশেপাশে চোখ বুলালো। অনেকেই তাকিয়ে আছে, তবুও মুগ্ধ দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমার বিষয়টাও তো ভাবতে হবে আপনার মুগ্ধ। আপনার মান সম্মান গেলে সেটা ফেরত পাবেন, কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার সম্মান গেলে সেটা তো আর পাবো না ফিরে। সম্মান হারানোর মতো কিছু করেছি আমি? করতে চাইছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না? কিছুই না, শুধু আপনাকে চাই আমি, এটুকুই। আপনার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে নিতে চাই আমি। আমি চাই যেন আমাকে আপনি ভালোবাসেন আমার মতো। আরশি মুগ্ধের মুখ পানে তাকিয়ে রইল। চোখে পানি চলে এলো তার। আর কতই ছেলেটাকে আটকে রাখবে সে? আর কি করলে ছেলেটা মানবে? আরশি মুখ চেপে ঝিলের দিকে দৌড় দিল, সাথে দৌড় দিল মুগ্ধ। ঝিলের সামনে এসে ঘাসের উপর বসে পড়ল আরশি। মুগ্ধ হাঁপাতে হাঁপাতে বলল, কি সমস্যা আপনার? বলতে বলতে মুগ্ধ বসে পড়ল। আরশির দিকে তাকিয়ে দেখলো আরশির চোখে পানি। মুগ্ধের বক্ষস্থল ঢিপ ঢিপ করতে লাগলো। কাপা কাপা হাতে সে আরশির গালে হাত দিয়ে মুখটা তুলে বলল, আপনি কাঁদছেন কেন আরশি? আরশি মাথাটা নিচু করে ফেলল। মুগ্ধ মলিন হেসে বলল, আমাকে ভালোবাসতে সমস্যা আপনার? একটু ভালোবাসুন না আমায়। আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আরশি। আরশি মাথা তুলে বলল, আপনি আপনার বয়সী একজনকে খুঁজে নিন মুগ্ধ, অনেকেই পাবেন। মুগ্ধ মায়া ভরা চোখে আরশির দিকে তাকিয়ে বলে, আমার যে আপনাকেই চাই, আমার যে হৃদয়ে শুধু আপনি। আরশি অন্যদিকে তাকিয়ে ফুপিয়ে উঠল। মুগ্ধ এবার উঠে দাঁড়ালো। পিছনে ফিরে হাতের কনুইয়ের সাহায্যে মুখ মুছতে লাগলো। আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি চলে গেলে যদি আপনি না কাঁদেন, তাহলে আমি চলে যাচ্ছি। আরশি মুগ্ধের দিকে তাকায়। ছেলেটা
অন্যদিকে তাকিয়ে আছে। মুগ্ধ আবারও বলে, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজে আমায় পাবেন না, কেন? হারিয়ে যাব ততক্ষণে। বলেই মুগ্ধ সেখান থেকে চলে গেল। আরশি মুগ্ধের যাওয়ার পানে তাকিয়ে আছে আর বলছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না মুগ্ধ, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা তো সম্ভব না। সমাজের লোকে নানান কথা শোনাবে। আমার বাবা ছোটখাটো একটা চাকরি করেন, সারা জীবন সম্মান নেই, দাগ লাগেনি কোনো। আজ আমার জন্য যদি বাবার সম্মানহানি হয়, আমার তো সেটা সহ্য হবে না। ভাবতে ভাবতে আরশি বসে পড়ল আবার। কিছুক্ষণ বাদেই কারোর হাসির শব্দ পেল। আরশি ঘাড় ঘুরিয়ে দেখলো মুগ্ধ বসে আছে আর হেসে বলছে, আপনাকে ছেড়ে চলে যাব? এত সহজ? আরশির কেন যেন হাসি ফুটে উঠল মুখে, কেমন যেন খুশি খুশি লাগলো। মুগ্ধের ফিরে আসাটা যেন তার জন্য ভীষণ খুশির। এমনটা হবার কারণ না জানলেও আরশি মুখ বাঁকিয়ে বলে, আপনি না চলে গেলেন? আপনাকে ছেড়ে থাকতে পারি না তো। মুগ্ধের এমন কথায় আরশি ভুবন ভোলানো হাসি দেয়। মুগ্ধের গালে হাত রাখতে মুগ্ধ হঠাৎই উধাও হয়ে গেল। আরশি কেমন ভরকে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা নামছে, আর তার পাশে কেউ নেই। আরশি বুঝলো এটা তার নিতান্তই একটা কল্পনা মাত্র। মুগ্ধ তো কখনই চলে গেছে। চারিদিকে চোখ বলিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেললো আরশি। ভার্সিটিতে পা রাখার সময়ও সে আজ মুগ্ধর দেখা পায়নি, আর এই সময়ও পাচ্ছে না। এতে অবশ্য তার খুশি হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না। মনের কোনো একটা জায়গায় মন খারাপের সৃষ্টি হচ্ছে। নিজেকে অস্থিরতার মাঝে উপলব্ধি করতে পারছে। বিষয়টা হয়তো তারিন আর ফারিহা লক্ষ্য করলো। তারিন ফারিহাকে ফিসফিস করে বলল, আজকে আরশির মনটা খারাপ মনে হচ্ছে। ফারিহা মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর দ্বিগুণ ফিসফিসিয়ে বলল, দাঁড়া, ওকে জিজ্ঞেস করি। বেশ কিছুক্ষণ হাঁটার পরেও কাঙ্ক্ষিত মানুষটির দেখা না পেয়ে আরশির বুক চিরে আবারও দীর্ঘশ্বাস বের হয়ে গেল। ফারিহা হালকা কেশে বলল, তুই কি কাউকে খুঁজছিস আরশি? আরশি আনমনা হয়ে জবাব দিল, সে তো নেই। তারিন ফারিহার দিকে একবার তাকিয়ে আবারও আরশির দিকে তাকায়। তারপর বলে, কে নেই আরশি? আরশির ধ্যান ভাঙে। জোরপূর্বক হেসে বলে, কেউ না তো। বলে আরশি কয়েক পা এগিয়ে হাঁটতে লাগে। বলতে গেলে সে আপাতত পুরো কলেজ মাঠটাই পায়চারি করে চলেছে। ফারিহার তারিনও পিছনে পিছনে আসছে। হঠাৎই মুগ্ধের বন্ধু তিতাস, আয়মান আর নীলকে দেখতে পেল। তিনজনে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আরশির চোখ সেদিকে তাকিয়ে একজনকে খুঁজে চলেছে, কিন্তু সে নেই। আয়মান হঠাৎই সামনে তাকিয়ে আরশিকে দেখতে পেল। সেই আরশির দিকে এগিয়ে আসতে আরশি চোখ সরিয়ে নিল। আয়মান মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আরশি অবাক হয়ে তাকায়। ভাবি ডাক্তার সাথে সে তেমন পরিচিত নয়, তবে এদের মুখ থেকে শুনে মন্দও লাগছে না। তবুও কাট কাট গলায় বলল, জি ওয়ালাইকুম আসসালাম। ভাবি বলার কারণ? আয়মান হাসল, তারপর বলল, কারণটা হয়তো আপনার অজানা নয় ভাবি। আরশি থতমত খেয়ে গেল, তবুও বলল, প্লিজ আমায় এইসব নামে ডাকবেন না। আমি আপনাদের থেকে সিনিয়র, আপু ডাকবেন আমায়, এতেই হবে। সরি ভাবি, মানতে পারলাম না। কে বলেছে আপনাদের এইসব বলে ডাকতে আমায়? মুগ্ধ বলেছে ভাবি বলে ডাকতে। আরশির বুকটা ধক করে উঠল। পেছন থেকে ফারিহা বলল, সে বললেই কি ভাবি ডাকতে হবে নাকি? আয়মান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ফারিহা কিছু বলতে যাবে তার আগে আরশি হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। আয়মান আবার বলে, কিছু লাগবে ভাবি? না, আমার আবার কি লাগবে? বলেই সে আর চোখে আশেপাশে তাকায়। আয়মান বিষয়টা খেয়াল করে। আপনি যাকে খুঁজছেন সে নেই। মানে? হ্যাঁ, আপনি মুগ্ধাকেই খুঁজছেন তো? আরশি অন্য পাশে ফিরে বলল, মোটেও না। আমি কেন ওই বেয়াদবটাকে খুঁজবো? আপনার চাহিনি দেখে বোঝা যাচ্ছে ভাবি। পেছন থেকে বলা তিতাসের এমন কথায় আরশির কেমন যেন লাগলো। আসলে সে মুগ্ধকে খুঁজছে কেন? মুগ্ধ তাকে আর বিরক্ত করছে না, এতেই তো তার খুশি হওয়ার কথা। তিতাস আবার বলল, ভাবি মুগ্ধ এখানে নেই, আজ আসেনি, আর তার সাথে আমাদের কথাও হয়নি। ফোন বন্ধ রয়েছে, জানি না ছেলেটা কোথায়। আরশি তিতাসের দিকে তাকায়, তারপর আবারও মাথাটা নিচু করে ফেলে। তিতাস মুচকি হেসে বলে,
আপনি সুখে থাকুন, এটাই হয়তো চাই ও। আয়মান আরশির সামনে আরেকটু এগিয়ে গিয়ে বলল, ভাবি, এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন যে আমাদের তাকেই চাওয়া উচিত যে আমাদের ভালোবাসে, তাকে নয় যাকে শুধু আমরা ভালোবাসি। আরশি মুখ তুলে আয়মানের দিকে জিজ্ঞাসাসূচক চাহনি দেয়। আয়মান হেসে বলে, এমন ভালোবাসা আমরা চেয়েও পাই না, আর আপনি পেয়েও ফেলে দিচ্ছেন, আফসোস। আরশি কি বলবে বুঝতে না পেরে আর কিছু না শুনে সেখান থেকে চলে গেল। পিছন পিছন ফারিহা আর তারিনও গেল। আরশি বটগাছটার সামনে এসে বসে। ফারিহা আর তারিনও এসে কাঁধে হাত রাখলো। আরশি এবার কেঁদে দিল, তারপর বলল, আমি কি করব বল তোরা? মুগ্ধ ভালোবাসে আমায়, এটা আমি না হয় মানছি। ছেলেটা ভালোবাসে আমায়, কিন্তু সমাজ কি এটা মানবে? লোকে কি ভালো চোখে দেখবে এটা? আমার বাবার সম্মানটা কোথায় থাকবে বলতো? লোকে বলবে ছেলের কপাল খারাপ, তাই বুড়ি কপালে জুটেছে। বল, তোরা বলবে না? তারিন আরশির সামনে বসে পড়ল। আরশিকে এক হাতে জড়িয়ে ধরে বলল, লোকে কি বলবে সেটা জানি না, তবে কেন যেন আমার মন বলছে তুই মুগ্ধকে ভালোবাসিস। আরশি কান্না থামিয়ে তারিনের দিকে তাকায়। ফারিহাও হালকা হেসে বলল, হ্যাঁ আরশি, তুইও মুগ্ধকে ভালোবাসিস, নয়তো ওর জন্য তোর এত কষ্ট হতো না। তুই ওকে মিস করছিস। আরশি মাথা নিচু করে ভাবতে লাগে। তারিন আরশির থুতনি ধরে বলে, এমন ছেলে আর পাবি বলে মনে হয় না। তোর বিষয়টা জানি না, তবে আমি পেলে কবেই হ্যাঁ বলে দিতাম। ফারিহা মাথা নাড়িয়ে বলে, আমিও। একে তো ভার্সিটি নিউ ক্রাশ, আমরা বের হয়ে গেলে ওই ভার্সিটিতে মেয়েদের উপর রাজত্ব করবে বলেই মনে হচ্ছে। আরশি বার কয়েক চোখের পলক ফেলে বলল, কি যে করবো আমি? মায়াকে আরশি পড়াতে এসেছে অনেকক্ষণ হলো। মায়া নিজের মতো অঙ্ক করছে। আরশি যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সংযত করতে, কিন্তু তার অবাধ্য চোখ বারবার খোঁজে চলেছে মুগ্ধকে। না পেয়ে চোখে অশ্রু টলটল করছে। বারবার চেষ্টা করেছে সে পানি লুকাতে, বারবার চোখের পলক ফেলেছে যেন পানি না পড়ে। কিছুক্ষণ পর মায়া বলল, আপু, এটা পারছি না। আরশি ভরকে গেল। চোখ থেকে পানিটা পড়তেই আরশি তাড়াতাড়ি করে তা মুছে নিয়ে বলল, দেখি কোনটা। মায়ার চোখ এড়ায় না, সে অবাক হয়ে বলে, আপু, তোমার চোখে পানি কেন? আরে কিছু নেই, এমনি। তুমি বলো কোনটা সমস্যা। মায়া কিছু বলতে গিয়েও বলে না। অঙ্কটা দেখিয়ে দেয় আরশিকে। আরশিও মায়াকে পড়ানো শুরু করে, কিন্তু এখনো তার মনটা কেমন কু ডাকছে। হঠাৎ দরজা খুলে শর্মিলা প্রবেশ করলেন, হাতে খাবারের ট্রে। তিনি তা আরশির সামনে দিয়ে বললেন, নাও কিছু জল খাবার। না না, তার কি দরকার ছিল আন্টি? সারাদিন ভার্সিটি করেছো, নাও খাও। মায়া অঙ্ক করছে আর আরশি সেদিকে তাকিয়ে আছে। শর্মিলা বললেন, তোমার বাবার শরীর কেমন আছে আরশি? জি আন্টি, ভালো। শর্মিলা চুপ করে রইলেন। তিনি কিছু একটা বলতে চেয়েও বলতে পারছেন না। কোনো রকম ইনিয়ে বিনিয়ে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আরশি। জি আন্টি। আসলে গতকাল থেকে মুগ্ধ বাসায় নেই। ছেলেটা সারাদিন হয়তো না খাওয়া। বন্ধুদের কল করে জানলাম ভার্সিটিতেও যায়নি, বাইক নিয়ে বের হয়েছিল। ও তো আবার অ্যাক্সিডেন্ট বেশি করে, রেস্ট করে। তুমি কি জানো ও কোথায়? আরশি কেমন অস্বস্তিতে পড়ে গেল। তার মানে শর্মিলাও ছেলের এসব বিষয়ে জানেন। বিষয়টা আরশির জন্য অনেক লজ্জা। আরশি জোরপূর্বক হেসে বলল, না আন্টি, আমি তো দেখিনি। তুমি আবার জিজ্ঞাসা করে কিছু মনে করিও না। তাছাড়া ও কারোর কাছে যাক আর না যাক, তোমার কাছে তো যায়, তাই আর কি। আরশি মাথাটা নিচু করে ফেলল। তার জন্যই তো মুগ্ধ বাসায় আসছে না। আরশি মনে পড়ে গেল গতকালকে বলা কথাটা। আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি চলে গেলে যদি আপনি না কাঁদেন তাহলে আমি চলে যাচ্ছি। ভেবেই আরশির হাট ক্রমাগত লাফাতে লাগলো। ধীরে ধীরে সে বুঝতে পারছে যে সে মুগ্ধর মায়ায় পড়ে গেছে। মুগ্ধদের বাসায় পা রাখতেই বাড়িটা কেমন থমথমে অনুভব করলো আরশি। বাড়িতে ঢুকতেই দেখতে পেল সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ, যেটা ঢেকে খাঁচার ওপর রাখা। আরশি ভ্রু কুঁচকে এগিয়ে যায়। সামনে শর্মিলাকে কান্নারত অবস্থায় দেখতে পায়। সাথে মায়া, মুগ্ধর বাবা জুয়েল সাহেবকেও দেখতে পেল।
শর্মিলাকে কাঁদতে দেখে আরশি বলল। আন্টি কাঁদছেন কেন আপনি? আর এটা কার লাশ? শর্মিলা মুখে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে। আমার সব শেষ আরশি, আমার কলিজার ধন শেষ। আরশি অবাক হয়ে বলে। কি বলছেন এসব আন্টি? আমি তো বুঝতেই পারছি না। শর্মিলা কাঁদতে কাঁদতে বলে। মুগ্ধ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ওকে যথাসময়ে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। আরশি, আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারিনি। বলতে বলতে তিনি বসে পড়লেন, কাঁদতে লাগলেন হু হু করে। আরশির পায়ের নিচে মাটি সরে গেল, যেন সে যেন পাথর হয়ে গেল। এক পা করে সামনে এগিয়ে গেল। সাদা কাপড়টা উঠাতেই মুগ্ধের মুখটা ভেসে উঠল। আরশি মুগ্ধের মাথাটা নিজের সাথে চেপে ধরে কাঁদতে শুরু করলো। চারিদিক থেকে ভেসে আসলো মুগ্ধ সেই কথাটা। আরশি চিৎকার করে বলতে লাগলো। আপনি ফিরে আসুন মুগ্ধ। দেখুন আপনার আরশি আপনার কাছেই আছে। আপনাকে আর দূরে রাখবো না মুগ্ধ। হে মুগ্ধ, চোখ খুলুন না প্লিজ। দেখুন না, আমি আপনার কাছেই আছি। আর কখনো আপনাকে কষ্ট দেব না মুগ্ধ। আপনি না বলেছিলেন আমাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না? তাহলে কেন চলে গেলেন মুগ্ধ? কেন? আরশি অনবরত মুগ্ধের কপালে ঠোঁট ছুঁয়ে বলছে। মুগ্ধ প্লিজ দেখুন, আপনি কিন্তু আরেকটা চড় খাবেন। এই মুগ্ধ, আমাকে আর আপু বলে ডাকতে হবে না। আপনি নাম ধরে ডাকলেও কিচ্ছু বলবো না। সারাদিন বিরক্ত করলেও আমি কিচ্ছু বলবো না। এখন আমায় কে বিরক্ত করবে সারাদিন? কার উপর রাগ দেখাবো আমি? কার অভিমান মাখা চোখ দুটো দেখবো মুগ্ধ? বলুন না মুগ্ধ। হে মুগ্ধ, উঠুন না প্লিজ। আপনি না বলেছিলেন আপনার আমার কান্না সহ্য হয় না। তাহলে আজ কেন শুনতে পাচ্ছেন না আপনি আমার কান্না? কেন দেখতে পাচ্ছেন না আমার এই কান্নার অত চোখ মুখ? উঠুন না প্লিজ। বলতে বলতে আরশি ক্রমাগত মুগ্ধের বুকে মাথা রাখছে, কিন্তু মুগ্ধের কোনো প্রকার রেসপন্স নেই। সে তো চলে গেছে, হারিয়ে গেছে। যেমনটা আরশি চেয়েছিল, মুক্তি দিয়েছে সে আরশিকে। মুগ্ধের প্রাণহীন দেহটাকে এখনো নিজের সাথে চেপে ধরে আছে আরশি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে। মুগ্ধ প্লিজ চোখটা খুলুন না। আমি আপনার সব কথা মেনে নিব, সত্যি বলছি আমি। আরশির কানের কাছে বাজতে লাগলো মুগ্ধ সেই কথাটা। আমি আর কখনো আপনাকে বিরক্ত করবো না, কিন্তু একদিন আমার শূন্যতা আপনি টের পাবেন। সেদিন হাজার খুঁজে আমায় পাবেন না। না, আপনি যেতে পারেন না আমাকে ছেড়ে। আমি যেতে দিব না আপনাকে। তাকান আপনি। আপনাকে আমার জন্য হলেও বাঁচতে হবে মুগ্ধ। চিৎকার করে বলতে বলতে কাঁদছে আরশি। মুগ্ধর কথাগুলো বারংবার তার কানে এসে বাড়ি খাচ্ছে। আমার যে আপনাকে চাই, আমার হৃদয় যে শুধু আপনি। আমারও হৃদয় শুধু আপনি মুগ্ধ, শুধুমাত্র আপনি। আপনাকে আমি আমার থেকে আর দূরে রাখবো না মুগ্ধ। হ্যাঁ, একবার আমাকে দেখুন না, বলুন না আপনাকে ভালোবাসতে আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই মুগ্ধ। দুনিয়া উল্টে গেলেও আমি আপনাকেই ভালোবাসবো। হ্যাঁ, ভালোবাসি আমি আপনাকে মুগ্ধ, নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। নিজের থেকে দূরে রাখতে পারবো না। আর প্লিজ তাকান না। মুগ্ধকে কয়েকজন লোক মিলে তুলছে। আরশি কাঁদতে কাঁদতে বলছে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমার মুগ্ধকে? ওকে আমার কাছে দিয়ে যান। একজন লোক বলল। দাফন করতে হইব আম্মা, তুমি থাকো। না না না, আমার মুগ্ধের তো কিছু হয়নি। দাফন কেন করবেন আপনারা? ও ওইসব কি বলছেন আপনারা? ও তো ঘুমোচ্ছে, এক্ষুনি চোখ খুলবে। উঠুন না মুগ্ধ। মুগ্ধ। আরশিকে আর বলতে না দিয়ে তারা মুগ্ধকে নিয়ে চলে যাচ্ছে। আরশি সেদিকে তাকিয়ে হু হু করে কেঁদে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠেছে মুগ্ধের হাসি মাখা চেহারাটা, মুগ্ধের সে চঞ্চল চোখগুলো, সে ঠোঁট কামড়ে হাসিটা, বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া মুখটা। পরক্ষণে নিজের হাতের মধ্যে চোখ পড়ল তার। এই হাতেই সে মুগ্ধকে চড় মেরেছিল। জিদে আরশি নিজের হাতটাকে দরজার চিপায় বাড়ি দিল। তারপর চিৎকার করে বলল, মুগ্ধ। বলে লাফ দিয়ে আরশি ঘুম থেকে উঠে পড়ল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, মুগ্ধ কই? মুগ্ধ, মুগ্ধ আপনি কই? পাশ থেকে দিবা উঠে বসে, বোনের হাত ধরে ছাকিয়ে বলে, কি হয়েছে আপু? তুই কি কোনো বাজে স্বপ্ন দেখেছিস? আরশি দিবার দিকে তাকায়। আরশির কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, ফ্যানের নিচেও সে ঘামছে। দিবা বোনকে উদ্দেশ্য করে বলল, পানি দিব আপু? তুই কি খারাপ স্বপ্ন দেখেছিস? বলতে বলতে দিবা আরশিকে পানি দেয়। আরশি পানিটা ঢক ঢক করে খেয়ে
নিজেকে শান্ত করলো। তারপর ঘাম মুছে বলল, ও ওটা স্বপ্ন ছিল? হ্যাঁ আপু, কি দেখলি রে? না কিছু না, তুই শুয়ে পড়। আর তুই? তুই শুয়ে পড়, সকালে স্কুল আছে, শুয়ে পড়, আমি একটু পর ঘুরবো। আরশি অবাক হয়ে বাবার দিকে তাকালো। জুনায়েদের চেহারায় কোনো প্রকার অনুভূতির সৃষ্টি হলো না। তিনি জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরশি এবার উপর নিচ মাথা নাড়ালো। সাথে সাথে আরশির গালে চড় পড়ল। তার বাবার কাছ থেকে পাওয়া প্রথম চড়, প্রথম আঘাত। আরশি গালে হাত দিয়ে তাকায় তার বাবার দিকে। জুনায়েদ রেগে বললেন, আজ তুমি বাধ্য করলে তোমার গায়ে হাত তুলতে। আরশি মাথা নিচু করে ঠোঁট কামড়ে কাচ্ছে। জুনায়েদ আবার বললেন, জিশানের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওনারা তোমাকে পছন্দ করেছে। জিশান তোমার চেয়ে বয়সে 3-4 বছরের বড়। আশা রাখছি ওর কথাই এখন তোমার মাথায় থাকবে। আরশি অবাক হলো, জিসানের ওকে পছন্দ হয়ে গেছে? আরশি যেমন বিহেভিয়ার করেছিল তারপর তো আরশিকে রিজেক্ট করে দেওয়ার কথা। আরশি অবাক হয়ে বলল, বাবা। আরশিকে আর বলতে দিলেন না জুনায়েদ হাত উঁচিয়ে বললেন, আমার কথাই শেষ কথা। জেনে শুনে তোমাকে আমি একটা বাচ্চা ছেলের হাতে তুলে দিতে পারি না, যে কিনা মারামারি করে, বাইক নিয়ে ঘুরে বেড়ায়, চাকরি নেই, নিতান্তই কম বয়সী, তোমার থেকে 4 বছরের ছোট। আরশি আর চুপ রইল না, কান্নারত গলায় বলল, কার জন্য মারামারি করে সেটা শুনবে না? মানে? আমাকে আজ অব্দি যারা যারা টিজ করেছে, অপমান করেছে, তাদের মার খেতে হয়েছে, আর সেটা মুগ্ধ করেছে, আমার আড়ালেই করেছে। এখন সেটা প্রকাশ পেয়েছে, আমার জন্যই মারপিট করেছে ও। আমি তোমাকে এমন একজনের হাতে তুলে দিচ্ছি যে তোমাকে এ দেশে রাখবে না, তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাবে, ভালো রাখবে। তোমাকে না কোনো টিচ সহ্য করতে হবে না, না কোনো মারপিট দেখতে হবে। তুমি আমাকে তোমার থেকে দূরে সরাতে চাইছো বাবা? না, আমি তোমাকে সুখে দেখতে চাইছি। আরশি মুখ চেপে কাঁদতে কাঁদতে বলল, আমি মুগ্ধর সাথেই ভালো থাকবো বাবা। তুমি পৃথিবীটাকে এখনো ভালো করে জানোনি আরশি। লোকে নানান কথা বলবে, জিশানি তোমার জন্য ভালো, তোমাকে ভালো রাখবে। পরশু তোমার বিয়ে, যাও এখন প্রস্তুতি নাও। কি পরশু? হ্যাঁ, আমার কথাই ফাইনাল। তুমি যদি আমাকে সত্যি কোনোদিন ভালোবেসে থাকো আর আমার ভালোবাসাটার দাম থাকে তোমার কাছে, তাহলে আমার কথাটা মানবে। বলেই জুনায়েদ দরজা লাগিয়ে সেখান থেকে চলে গেলেন। আরশি কাঁদতে কাঁদতে বসে পড়ল, মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড় করলো, বাবা যদি আমাকে জিসানের সাথে বিয়ে না দেয়, তাহলে বাবার বস বাবার চাকরি নিয়ে নেবে, বাবাকে অপমান করবে। আমিও যে মুগ্ধকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন কি করব আমি? আরশির কান্নার মাঝে রুমে নক করলো কেউ। আরশি মুখ মুছে দরজার সামনে যেতেই জিসানকে দেখতে পেল। জিসান হাসি মুখে বলল, হে আরশি। আরশি ভ্রু কুচকে গেল জিসানকে এখানে দেখে। ঠান্ডা গলায় বলল, আপনি এখানে? জিসান আরশির রুমে উকি দিয়ে বলল, ঢুকতে দিবে না? আরশি দরজার আরেক পাশে হাত দিয়ে আটকে দিল যাওয়ার রাস্তা। তারপর নিম্ন স্বরে বলল, আপনি এখানে কি করছেন? বারে, হবু বউকে দেখতে আসতে পারবো না? আরশি শক্ত গলায় কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে জুনায়েদ বললেন, এসব কি আরশি? ছেলেটাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছ, রুমে নিয়ে যাও, কথা বলো। আরশি আটকে রাখা হাতটা সরিয়ে নিল। জুনায়েদ হাতে থাকা ট্রেটা নিয়ে রুমে ঢুকে গেলেন, টেবিলটায় রেখে বললেন, এসো জিশান। জি আঙ্কেল। বলেই জিসান আরশির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। তারপর রুমে ঢুকে গেল। আরশিও ধীর পায়ে রুমে ঢুকলো। জুনায়েদ বললেন, তোমরা কথা বলো, আমি আর কিছুর ব্যবস্থা করি। বলেই তিনি প্রস্থান করলেন। জিসান আরশির রুমে থাকা সোফাটায় বসে পড়ল। তারপর বলল, বসো আরশি। আরশি বিনা বাক্যে বসে পড়ল সামনে। জিসান চারিদিকে পরখ করে বলল, আমার রুমটা তোমার 2টা রুমের সমান হবে। আরশি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। জিসান মুচকি হেসে বলে, সামান্য নেই চলবে, তবে তোমার ঘরটা খুব সুন্দর গোছানো। থ্যাংক ইউ। জিসান কিছুক্ষণ চুপ করে রইল। খানিক পর বলতে লাগলো, কাঁদছিলে নাকি আরশি? আরশি শ্বাস ছেড়ে বিরক্তি প্রকাশ করলো। জিসান আবার বলল, আমার জন্য নাকি? আই নো। এক্সকিউজ মি, আমি আপনার জন্য কেন কাঁদবো? আমার কারণে? বিকজ আমার জন্য তো তুমি মুগ্ধের থেকে আলাদা হবে। আরশি এবার বিস্ময় নিয়ে জিসানের দিকে তাকায়। জিসান বাঁকা হেসে বলে,
মুগ্ধ যে তোমায় পছন্দ করে এটা আমি জানি আরশি। আর ভুল না করলে তুমি ওকে পছন্দ করো। আপনি কি করে জানলেন? আজকে রেস্টুরেন্টে তোমাদের হাব ভাব দেখলে যে কেউ বুঝে যেত। এতই যেহেতু বুঝলেন তাহলে বিয়েটা হতে দিচ্ছেন কেন? আমি মুগ্ধকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো না বাসো সেটা আমার দেখার বিষয় নয়। আসল কথা হলো আমি তোমাকে ভালোবাসি, তাই আর কে কি করলো সেটা আমার দেখার বিষয় নয়। তাই তোমাদের এসব বুঝতে পেরেই আমি বাবাকে পরশুই বিয়ে ঠিক করতে বলি। আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনাকে আমি ভালোবাসি না, তবু আমায় বিয়ে করবেন আপনি? যদি বিয়ের দিন আমি পালিয়ে যাই? জিসান হো হো করে হেসে উঠল। তারপর বলল, তুমি তোমার বাবার সম্মান নিয়ে একটু বেশি ভাবো। আমার মনে হয় না তুমি বিয়ের দিন পালিয়ে তোমার বাবার সম্মানে দাগ লাগাবে। আর আমি এটাও জানি যে তুমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা নাও করতে পারবে না। এতে তোমার বাবার চাকরিতে টান পড়বে। আরশি বাকরুদ্ধ হয়ে গেছে। সে ভাবতেই পারেনি যে জিসানের মধ্যে এত প্যাচ। জিসান জোরে শ্বাস নিয়ে সোফার দুই পাশে হাত এলিয়ে দিয়ে বলল, তোমার ভাগ্যে আমিই আছি আরশি। নিয়তিকে মেনে নাও, ভুলে যাও এসব মুগ্ধ তুগ্ধকে, বাচ্চা ছেলেকে। আরশি ভ্রুকুচকে অন্য পাশে তাকায়। এই মুহূর্তে যদি তার সামনে সবচেয়ে বিরক্তিকর কিছু থেকে থাকে তাহলে সেটা জিসান। জিসান নাক ছিটকে বলল, এসব বাচ্চা ছেলেদের কাজই এটা। তাছাড়া ও কি তোমায় আগলাতে পারবে নাকি আরশি? তোমায় না পেলে বড়জোর জিদ দেখাবে, মেরেই যাবে। আর কিছু বলার আগেই আরশি উঠে দাঁড়ালো। হাত দিয়ে দরজার দিকে ইশারা করে চেঁচিয়ে বলল, আপনার মুখ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না, জাস্ট গেট লস্ট। আরশি, বেরোন বলছি, আমার সামনে থেকে সরে যান আপনি, নয়তো আমি চড়িয়ে একদম বের করতে বাধ্য হব। জিসান উঠে দাঁড়িয়ে আরশির হাত চেপে ধরে ঘুরিয়ে নিল। আরশি হাত মোচড়াতে মোচড়াতে বলল, ব্যথা পাচ্ছি আমি জিসান। নেক্সট টাইম চড়ানোর কথা বলবে না। আমি চাইলে তোমার মতো মেয়েকে রাস্তায় নামাতে পারি, কিন্তু ভালোবাসি বলে পারছি না, নয়তো আমাকে এসব বলে বের করে দিতাম। আরশি জোর করে হাতটা ছাড়িয়ে বলল, কথাটার জবাব তোলা রইল, একদিন মুখের সামনে ছুঁড়ে মারবো, সেদিন আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন, দেখে নিয়েন আপনি। দেখা যাক। বলেই জিসান ঘর থেকে বের হয়ে গেল। আরশি রাগে গজগজ করতে করতে নিজের ওড়নাটা খুলে বেডে ছুঁড়ে মেরে বলল, এই জিসানকে তো আমি পৃথিবী থেকে উধাও করে দেব। রাত 1টা বেজে গেছে। অনেকবার কল করে মুগ্ধকে পাচ্ছে না আরশি। সে ভীষণ বিরক্ত এখন। মুগ্ধের কি অভিমান করার এটা সময়? সে কি বুঝতে পারছে না যে আরশি এখন এতবার কল করছে? তাহলে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিন্তু মুগ্ধ কিছুতেই কল ধরছে না। এবার আরশি রেগে বিড়বিড় করলো, এটাই লাস্ট, এখন না ধরলে আমাকে হারাবেন মুগ্ধ। বলে আরশি কল লাগালো। কিছুক্ষণ বাজার পরই ধরল মুগ্ধ। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কল ধরায় আরশির যেন দেহে প্রাণ ফিরে এলো। দু হাতে ফোনটা ধরে বলল, মুগ্ধ, কতক্ষণ ধরে কল করছি আমি, আপনার কি কোনো আক্কেল নেই? মুগ্ধ তখনও হাঁপাচ্ছে। আরশি বুঝতে না পেরে বলল, কি হলো, হাঁপাচ্ছেন কেন? আর বলবেন না আরশি, আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, খুঁজতে খুঁজতে এখন স্টোর রুমে পেলাম। ফোন স্টোর রুমে যায় কেমনে? আমি এখানে পুরনো জিনিস রাখতে এসে ভুলে ফেলে গিয়েছিলাম। আসলে রুম গুছাচ্ছিলাম তো, রুমটা সাজাচ্ছিলাম নতুন করে, নতুন একজনকে বরণ করতে হবে তাই। আরশি চুপ করে রইল। মুগ্ধ তার মানে তার জন্য ঘর সাজাচ্ছিল। মুগ্ধ আবার বলল, এরপর মার্কেটে গিয়েছিলাম শাড়ি কিনতে, তাই ফোনটার কথা মনেই ছিল না। আসলে আমি ভীষণ এক্সাইটেড তো নিজের ভালোবাসাকে পাবো। আরশি নিজের কান্না আটকে বলল, পাবেন না তো মুগ্ধ। মুগ্ধের গলার স্বর পাল্টে গেল। অবাক হয়ে বলল, মানে? হ্যাঁ মুগ্ধ, বাবা আমার বিয়ে ঠিক করেছে। মুগ্ধ হেসে উঠে বলল, ও এই জন্য চিন্তিত আপনি? আমার সাথেই তো বিয়ে ঠিক করলো। আমাকে তো বাবা আর মা বললো শ্বশুর আব্বা নাকি রাজি, তাহলে চিন্তিত কেন আপনি? না মুগ্ধ, আপনার সাথে না, জিসানের সাথে। মানে? হ্যাঁ মুগ্ধ, বাবা আমার বিয়ে ঠিক করেছে জিসানের সাথে। জিসান ছেলেটা ভীষণ খারাপ মুগ্ধ। কি করেছো? আর সে এক এক করে মুগ্ধকে সব খুলে বলল। জিসান ওকে কি কি বলেছে সব বলল ও মুগ্ধকে। মুগ্ধ চুপচাপ সবকিছু শুনল। তারপর বলল, প্রস্তুতি নিয়ে আসি। কিসের? শ্বশুর বাড়ি যাওয়ার। মজা করছেন আপনি? চর মেরেছিলাম বলে? একদম না, আর চর মারার কথাটা ভুলিনি অবশ্য। এর প্রতিশোধও তুলব, কিন্তু বাসর রাতে। মজা করবেন না মুগ্ধ, বাবা সিরিয়াস। আই এম অলসো সিরিয়াস। আর সে চোখ মুছে ফেলল। মুগ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি চিন্তা করবেন না আরশি, মুগ্ধ আপনাকে নিতে আসবে।
কবে মুগ্ধ? কাল বাদে পরশু বিয়ে। হ্যাঁ, তাও আমার সাথে। না মুগ্ধ, আমি তো বললামই এমন কিছু করা যাবে না যাতে আমাদের সম্মানহানি হয়। করবো না। আরশি এবার একটু শান্ত হলো। মুগ্ধ নরম গলায় বলল, আপনার কান্না সহ্য হয় না আরশি, প্লিজ কাঁদবেন না, নয়তো আমি কিন্তু জিসানকে মারবো গিয়ে। প্রয়োজন নেই ওকে মেরে হাত নষ্ট করার। আচ্ছা, খেয়েছেন? না, খেয়ে নিন আরশি। আমার কিচ্ছু ভালো লাগছে না মুগ্ধ, আমি খাবার খাওয়ার অবস্থায় নেই। তাহলে কি আমি আসবো? যাচ্ছি খেতে। ওকে, টাটা। বলে মুগ্ধ কল কেটে দিল। তার এখন অনেক প্ল্যান করতে হবে। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তাকে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। মুগ্ধ ফোনটা চার্জে লাগিয়ে ইজি চেয়ারটায় বসলো। দুলতে দুলতে থুতনিতে আঙুল রেখে যেন ভাবলো, এতে করে আরশির ওয়াদাও ভাঙবে না, আর জিসানকে প্রীতি মনের ইচ্ছাটাও পূরণ করতে পারবো। ভেবেই সে সেখান থেকে উঠে গেল। দরজা দিকে যেতেই দেখা পেল শর্মিলার। মুগ্ধ ভ্রু কুঁচকে বলল, বা তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন? শর্মিলা বুঝলেন যে তিনি ধরা পড়ে গেছেন, তবু হাসার চেষ্টা করে বললেন, কি মিথ্যা বলেছি? আরশির বাবা রাজি হয়েছেন এটা? শর্মিলা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, পাগলামি করিস না মুগ্ধ, কোনো বাবা মাই রাজি হবে না। বাদ দে এসব, তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দিই। আর কিছু বলার আগেই মুগ্ধর সামনে থাকা ফুলদানিটা নিচে ছুঁড়ে মেরে বলল, আমার আরশি চাই। শর্মিলা আতকে উঠে বললেন, জিনিসটা ভেঙে কি মজা পেলি? এত জেদ যে কেন তোর? আরশি কিনে দাও, জেদ কমে যাবে। শর্মিলা অসহায় চোখে তাকান ছেলের দিকে। কিছু বলতে যাবেন তার আগেই মুগ্ধ বলল, জানি পারবে না, তাই যা করার আমাকেই করতে হবে। আসছি, চিন্তা করো না, বউ নিয়ে ফিরবো। পরশুদিন সেজে গুজে আরশিদের বাসায় চলে যাও। বলেই মুগ্ধ বের হয়ে গেল। শর্মিলা দীর্ঘশ্বাস ফেলল। ছেলের যাওয়ার পানি তাকিয়ে বিড়বিড় করলেন, যা বলে তাই করে এই ছেলে। যাই, ঘর সাজানো শুরু করি, নতুন বউ আসবে। বলে তিনি মায়া মায়া হাঁক ছেড়ে বের হয়ে গেলেন। তার এখন বহুত কাজ। ছেলের বউকে বরণ করতে হবে। সকাল সকাল আরশির ঘুম ভাঙলো মানুষের চেঁচামেচিতে। আরশি হাই তুলতে তুলতে উঠে বসলো। ভ্রুকুচকে নিজের রুমের দরজা খুলতে এক ঝাঁক মেহমানের দেখা মিলল। আরশির কাজিনরা হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। শুধু দিবাকে দেখা গেল না। আরশির কাজিনরা আরশিকে ঘিরে বিছানায় বসিয়ে বলল, এখনো ফ্রেশ হয়ে নে আরশি, দুপুরে গায়ে হলুদ, রাতে মেহেদি, আর আগামীকাল সন্ধ্যায় বিয়ে। নে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আরশি শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সবাই মিলে ঠেলে আরশিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আরশি ফ্রেশ হয়ে বের হতেই এক একজন হামলে পড়ল। আরশিকে টিচ করে বিভিন্ন কথা বলছে, কিন্তু আরশির মধ্যে কোনো ভাব লক্ষ্য করা যাচ্ছে না। এসবে সে বিরক্তই বটে। বেশ কিছুক্ষণ পর আরশিকে ছেড়ে সবাই বের হয়ে গেল। বলে গেল আরশিকে রেডি হয়ে থাকতে, একটু পর হলুদ হবে। সবাই চলে যেতে আরশি ধূপ করে বসে পড়ল বিছানায়, মাথায় হাত দিয়ে ভাবছে মুগ্ধ যে কোথায় আছে। সারা বিছানা খুঁজেও নিজের ফোনটা পেল না আরশি। বুঝলো তার বাবা সেটা সরিয়ে ফেলেছেন। আরশি দীর্ঘশ্বাস ফেলে অসহায়ভাবে বসে রইল। দরজা খুলে প্রবেশ করলো দিবা। গুটি গুটি পায়ে এগিয়ে এলো আরশির দিকে। আরশির পাশে বসে বলল, আমার ভীষণ মন খারাপ আপু। আরশি নিজের নখ খেতে খেতে বলল, কেন রে, তোর আবার কি হলো? মুগ্ধ ভাইয়া কি তোর বর হবে না আপু? আরশি চোখ বড় বড় করে তাকালো দিবার দিকে। দিবা মুখ ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আরশি তুতলিয়ে বলল, তুই কি করে জানলি? দিবা বোনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল, মুগ্ধ ভাইয়ার সাথে আমার কত কথা হলো। স্কুল থেকে আসার সময় আমাকে রোজ মুগ্ধ ভাইয়া ফুচকা চকলেট খাওয়ায়। এর বদলে আমি তোমার খবর আর কি ওনাকে দিতাম, আর উনিই তো বললেন উনি নাকি আমার জামাইবাবু হবেন। তাই তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। ইস, রোজ রোজ ফুচকা। এক টানে নাকি কান্না কেঁদে বলল দিবা, বলে শ্বাস ছেড়ে দিল। আরশি হা হয়ে বলল, এত কিছু হয়ে গেল আর তুই ফুচকার লোভে বোনের সব খবর দিতি? হ্যাঁ তো, সেসব বাদ। এখন বলো না, মুগ্ধ ভাইয়া কি আমার জামাইবাবু হবে না? আরশির মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। দিবার মাথায় হাত রেখে বলল, জানি না রে। আমার তো জামাইবাবু হিসেবে মুগ্ধ ভাইয়াকেই পছন্দ। আমি চাই সে যেন আমার জামাইবাবু হয়। আরশি শুধু শুনে গেল, কিছু বলল না। দিবা আবার বলল, জানিস আপু, বাবা না তোর ফোন নিয়ে লুকিয়ে রেখেছে।
আরশির চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। দিবার দিকে তাকিয়ে বলল, তুই জানিস কই রেখেছি? এনে দিতে পারবি? খুব পারবো। জানা বোন, নিয়ে আয় না। দিবা ফোন আনতে চলে গেল। আরশি দরজা আটকে ক্রমাগত পায়চারি করতে লাগলো আর ভাবতে লাগলো গায়ে হলুদ হয়ে যাবে একটু পরে। মুগ্ধ কই গেল? আদৌ কি মুগ্ধ কিছু প্ল্যান করেছে নাকি জেদের বসে বাইক নিয়ে ঘুরছে? হঠাৎ জানালায় ঠক ঠক শব্দ হলো। আরশি ভ্রু কুচকে সেদিকে তাকালো। মুগ্ধ জানালার বাইরে থেকে ইশারা করলো জানালা খুলতেই। আরশি দৌড়ে গিয়ে জানালা খুলে দিল। মুগ্ধ ঘরে ঢুকে জানালাটা বন্ধ করে হাঁপাতে লাগলো। আরশি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধর মুখের দিকে। মুগ্ধ আরশির চেহারায় তাকিয়ে মুচকি হেসে আরশিকে জড়িয়ে ধরলো। আরশিও মুগ্ধর পিঠে হাত রাখলো। চোখ থেকে দুফুটো পানি গড়িয়ে পড়লো। মিস করছিলেন? আরশি নাক টেনে বলল, আপনি না বউ নিতে আসবেন, তাহলে এখন এলেন যে? আর আপনি কোনো প্ল্যান করেছেন? প্ল্যান টান বাদ, আপাতত আমি এসেছি একটা কাজে। আরশি মুগ্ধকে ছেড়ে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি কাজে? মুগ্ধ পকেট থেকে একটা পলিথিনের মতো কিছু বের করলো। সেখান থেকে হাত ঢুকিয়ে বাটা হলুদ বের করে আরশির গালে লাগিয়ে দিয়ে বলল, আমার বউকে হলুদে রাঙাতে এসেছি। আরশি কান্নার মাঝে হেসে দিল। মুগ্ধ আরশির কপালে চুমু দিয়ে বলল, চিন্তা করবেন না আশি, আমি আসবোই আপনাকে নিতে। আরশি নিজের গাল থেকে হলুদ নিয়ে মুগ্ধর নাকে লাগিয়ে দিয়ে বলল, অপেক্ষা থাকবো আমি। এমন সময় দরজায় কেউ নক করলো। আরশি ভয় পেয়ে গেল, কাপা গলায় বলল, কে? জুরায়েদ চেঁচিয়ে বললেন, আমি আরশি, দরজা খোল। আসছি বাবা। আরশি মুগ্ধকে যাওয়ার জন্য তাড়া দিল। মুগ্ধ আরশির গালে হাত রেখে চোখের ইশারায় আশ্বাস দিল। আরশি মুগ্ধের হাতের উপর হাত রেখে চোখ নামায়। মুগ্ধ বাঁকা হাসলো, দরজার দিকে তাকিয়ে বলল, আমি আমার বউ নিতে আসবো শ্বশুরমশাই। আরশিকে ঘিরে গোল হয়ে বসে আছে সবাই। আরশি দু হাতে দুদিক থেকে নিয়ে মেহেদি দিচ্ছে। আরশির কাজিনরা আরশির সাথে মজা করছে। তারিন আর ফারিহা এসে আরশির দুপাশে বসলো। আরশি অসহায় চোখে ফারিহার দিকে তাকালো। ফারিহা চোখের ইশারায় আশ্বাস দিয়ে নিম্ন স্বরে বলল, তুই মুগ্ধকে ভালোবাসিস, এটা আমরা জানি। আরশি করুণ চোখে তাকিয়ে বলল, বাবা আমার সাথে কেন এমন করছে ফারিহা? তারিন আরশির কাঁধে হাত রেখে বলল, একটু ভয় পাস না, মুগ্ধের সাথে কথা হয়েছে আমাদের, ও বলেছে সব ঠিক করে দেবে, একটু ধৈর্য ধর। আরশি আবারও করুণ দৃষ্টিতে তাকায়। তারপর নিম্ন স্বরে বলে, বিয়ে এটা কবুল বললেই আমি জিসানের, একটু দেরি হলেই সব শেষ। ফারিহা কিছু বলতে যাবে তার আগেই মেহেদি আর্টিস্ট বলে উঠল, আপু, হাতে কোন অক্ষর দেব? আরশি চট করে বলল, ইংরেজি এ মুখর। আরশির কাজিনের মধ্যে একজন বলে উঠল, তোর বরের নাম তো যে দিয়ে হয়, তাহলে হাতে অন্যটা লিখবে কেন? আরশি চুপ হয়ে গেল। কি বলবে এবার? মেহেদি আর্টিস্টও তাড়া দিচ্ছে। পাশ থেকে তারিন বলল, আপনারা আদৌ জানেন কিছু? জিসান জিজুর পুরো নাম মেহেরাজ জিসান। আরশি অবাক হয়ে তারিনের দিকে তাকালো। তারিন চোখ টিপে আশ্বাস দিল। আরশিও হেসে বলল, হ্যাঁ, আমি ওর প্রথম নামের অক্ষরটাই লিখতে চাই। জি আচ্ছা। মেহেদি আর্টিস্ট আরশির হাতে অ্যামি লিখে দিল। মেহেদি দেওয়া শেষ হতেই আরশি হাতটা উঁচু করলো। মুচকি হেসে শুকিয়ে যাওয়া অক্ষরটার উপর ঠোঁট বোলালো। চোখ এড়ায় না ফারিহার। আরশির কাঁধে ঠেস দিয়ে বলে উঠল, বাবা সেই রোমান্টিক। আরশি ফারিহার দিকে হাত নিয়ে বলল, লাগিয়ে দিব। ফারিহা হেসে ফেলল। বেশ কিছুক্ষণ পর ফারিহা আর তারিন বাদে সবাই রুম থেকে চলে গেল। সবাই অন্য রুমে বসে মেহেদি দিবে, তাই তারা বের হয়ে গেছে। আরশি তারিনকে উদ্দেশ্য করে বলল, তোরা মেহেদি দিবি না? যা দে। তারিন দুহাত উঁচু করে বলল, তুই মনে হয় তাহলে দেখিস নি এটা। আরশি এবার খেয়াল করলো তারিন আর ফারিহার হাত ভর্তি মেহেদি। তবে এটা গর্জিয়াস না, নন ব্রাইডাল। আরশি বিস্ময় নিয়ে বলল, তোরা কখন দিলি? ফারিহা দাঁত কেলিয়ে বলল, আমরা পার্লার থেকে দিয়েছি, মুগ্ধ আমাদের বিল পে করেছে। আরশি হা হয়ে গেল। মানে সে কিছুই জানে না, অথচ তার বান্ধবীদেরকে মুগ্ধ ঠিকই পটিয়ে নিয়েছে। আরশি মনে মনে ভাবলো। এরা নিশ্চিত মুগ্ধের প্ল্যান সম্পর্কে জানে। ভেবেই আরশি ফারিহার দিকে গিয়ে বলল, জানু, তুই কি জানিস কিছু মুগ্ধের প্ল্যান সম্পর্কে? পিচিটা কি করতে চায় একটু বলবি?
ফারিহা আর তারিন একে অপরের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসলো। আরশি ভ্রু কুচকে বলল, কি সমস্যা? ফারিহা হেসে বলল, জানি, বাট তোকে বলতে না করেছে। আরশি অসহায় গলায় বলল। প্লিজ দোস্ত বল না, দেখ আমি টেনশনে মরে যাচ্ছি। তারিন চোখ টিপে বলল। আরশি মুগ্ধের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল। মুখে ভালো লাগার হাসি ফুটে উঠেছে তার। মুগ্ধ আবার বলল, একটা কথা জিজ্ঞেস করি? কি? হুমায়ুন আহমেদ কি বলেছেন জানেন? অনেক কিছুই বলে গেছেন। কোনটার কথা বলছেন? মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝায় ফেলে। তাহলে আপনি কেন আমার প্রেমে পড়ার বিষয়টা বুঝে উঠতে পারেননি? কেন আমায় বোঝার চেষ্টা করেননি? আপনাকে পাওয়ার জন্য আমার মন যে কতটা আকুল হয়ে আছে, আর সে ভীষণ রকমভাবে আপনার মায়া পড়ে গেছে। আমি পাগল হয়ে গেছি। এই পাগলকে আপনি ছাড়া কেউ সামলাতে পারবে না। আর সে মুগ্ধের ঘুম ঘুম গলায় এমন কথা শুনে আরশির সর্বাঙ্গে ভালো লাগার হাওয়া বয়ে যায়। অজানা ভয়ে ভালো লাগায় অনুভূতিতে কেঁপে উঠল বুক। কোনো মতে নিজেকে সামলে বলল, সামলে নেব। কবে? আর সে এখনই নিয়ে আসবো। আচ্ছা আপনি নিচে আসুন। এই না না, একদম না, আপনি এখন ঘুমাবেন। মুগ্ধের ঘুম ঘুম গলা শুনে আরশির বেশ ভালো লাগছে। ছেলেটার মধ্যে এত মায়া কেন? আরশি কিছুতেই ওকে ফেরাতে পারেনি। মুগ্ধের এক একটা আবদার যেন আরশির মনে ভালো লাগার ঢেউ বইয়ে দেয়। মুগ্ধ আবার ধীর গলায় বলল, আপনি যাবেন না প্লিজ, ফোন কাটবেন না, নিঃশ্বাস করার শব্দটাই শুনি। বলতে বলতে আবার সব চুপচাপ। আরশি ডাকলো, মুগ্ধ। অপর পাশ থেকে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আসছে। আরশি কিছুক্ষণ চুপ থেকে সেটা শুনলো। তারপর আবার ডাকলো, মুগ্ধ ঘুমিয়ে গেলেন? এবারও সব চুপ। আরেকবার ডাকতেই মুগ্ধ চ শব্দ করে বলল, ঘুমাতে দিন না সে, স্বপ্নে তো আপনাকে জড়িয়ে ধরতে দিন। ব্যাস আবারও সব চুপচাপ। আরশি বুঝলো মুগ্ধকে আর জাগানো ঠিক হবে না। সে কলটা কেটে দিল। তারপর টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ঝর্ণার নিচে দাঁড়ায় আরশি। মনে পড়ে যায় আজ মায়ার বলা কথাগুলো। মায়া আরশির হাত ধরে বলেছিল, আমার ভাইকে কষ্ট দিও না আব্বু, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো মাত্র এইটি পড়ি। আমি হয়তো এসব বিষয়ে ছোট মানুষ, কিন্তু নিজের চোখে সামনে ভাইকে কষ্ট পেতে দেখছি আমি। তুমি দয়া করে আর ওকে কষ্ট দিও না। মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে তোমাকে চেয়েছে ও। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে যে কত রাত কাটিয়েছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। তোমায় অবহেলা কষ্ট পেয়ে তোমার কিছু বলে না ঠিক, তবে ঘরে ঠিক কি ভাঙচুর করে। আরশি সেগুলো মনোযোগ দিয়ে শুনেছিল। মায়া বলেছিল, আমার এই পাগল ভাইয়াকে তুমি একমাত্র সামলে নিতে পারবে। তোমার কথাই শুনবে ও, পারবে তো নতুন ভাবি? শেষের কথাগুলো লজ্জায় ফেলেছিল আরশিকে। তো বসে মাথা নেড়ে বলেছিল, পারবো। কথাগুলো ভেবে চোখ থেকে পানি বের হয়ে এলো আরশি। আসলেই সে পারবে তো মুগ্ধকে নিজের করে পেতে। এই পাগলটার পাগলি হতে পারবে তো সে। বাবার কথাটা ভেবেই আরশি ভয়ে বুক চেপে ধরল। এদিকে মুগ্ধর কান থেকেও ফোনটা আস্তে আস্তে পড়ে গেল বিছানায়। উপর হয়ে যে পিলোতে শুয়েছিল সেটাকে ঘুমের মাঝেই আরেকটু চেপে ধরে বলল, ভালোবাসি আরশি। রেস্টুরেন্টে বসে আছে আরশি। সামনে জিসান। আবারও একই পরিস্থিতি। আরশি বারবার আশেপাশে তাকাচ্ছে। তা দেখে জিসান বলল, তোমার কি অস্বস্তি হচ্ছে? না, আপনি কেন ডেকেছেন বলুন? দেখো আরশি, আমি তো আগেই বললাম যে আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। এখন তুমিও তোমার সম্পর্কে কিছু বলো। আরশি বিরক্তি নিয়ে বলল, আমার সম্পর্কে না জেনেই পছন্দ করে ফেলেছেন? ভালোবাসতে কি ডিটেলস জানতে হয়? আরশি ভ্রু উঁচিয়ে তাকালো। মনে মনে ভাবলো, এখনই আবার ভালোবেসে ফেললো? কথাটা মনের মধ্যে রেখে সে মুখে বলল, তাহলে আবার জানতে চান কেন? আরশির এমন জবাবে জিসান থতমত খেয়ে গেল। তবু লাজুক হেসে বলল, কিছু কিছু তো জানতেই হয়, অ্যাটলিস্ট বউ হবা আমার। আরশির চোখ মুখ কুচকে অন্যদিকে তাকায়। তারপর আবারও জিসানের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, হয়নি এখনো। হবে তো, আমার বাবা আমাকে যা চাই তাই এনে দেয়। আশা রাখছি এটাও ভাবো। ও আচ্ছা। তোমার আব্বুর তো আমাকে বেশ পছন্দ, তোমার আমাকে কেমন লাগে? আরশি যেন জিসানের কথাটা শুনলই না। তার মাথায় তখন অন্য চিন্তা।
সে যে আজ ভার্সিটিতে না গিয়ে মুগ্ধকে না বলেই দেখা করতে চলে এলো। মুগ্ধ জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আর সিঁড়ি বাকি দোষ, সে তো গতকাল সবটা বলতে চেয়েছিল, কিন্তু মুগ্ধই ঘুমিয়ে গেল। তবে মুগ্ধর সাথে কথা বলে আরশির ভীষণ হালকা লাগছিল। সে নিজের মনকে প্রস্তুত করছে এটা বলে, মুগ্ধ আমাকে এত ভালোবাসে আর ওকে পেতে আমি জিসানকে রিজেক্ট করতে পারবো না। একটা চেষ্টা তো করাই যায়, কিন্তু এমনভাবে করতে হবে যেন বাবার সম্মান বা চাকরিতে কিছু না হয়। তাছাড়া মুগ্ধ তো আমার পাশে আছে, এটাই অনেক। আরশির ভাবনায় ছেদ ঘটিয়ে জিসান বলল, আরশি শুনছো? আরশির হুঁশ এলো, থতমত খেয়ে বলল, কি কি হয়েছে? আরশির বিহেভিয়ার জিসানের কেমন অদ্ভুত লাগে। সে এবার অফ মোডে গিয়ে বলে, জিজ্ঞেস করলাম কিছু। ও আচ্ছা, কি জিজ্ঞেস করলেন? তোমার আমাকে কেমন লাগে সেটা। ও আচ্ছা, কেমন আর লাগবে? কেমন লাগবে মানে? বর হিসাবে, জীবনসঙ্গী হিসাবে। দেখো আরশি, আমাকে যদি তোমার ভালো না লাগে তাহলে বলতে পারো। আমার কোনো স্বভাব তোমার খারাপ লাগলে বলতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটা পাল্টে ফেলবো। আরশি মুখে শুধু হাসিটা বজায় রেখে শুনছে। বেচারির মাথায় ঢুকলে তো কিছু বলবে। যেখানে জিসানের জন্য তার মনে কোনো ফিলিংস নেই, সেখানে সে বলবে কিভাবে? জিসান তো নাছর বান্দা, সে আজ শুনেই ছাড়বে যে আরশি কেন তাকে পছন্দ করছে না। আরশি পড়েছে দোটানায়। মুগ্ধ তাকে খুঁজতে খুঁজতে যদি চলে আসে তো? মনের কথা মনেই রয়ে গেল। রেস্টুরেন্টের দরজা খুলে মুগ্ধ আর তার বন্ধুরা প্রবেশ করলো। দরজার দিকে মুখ করে বসায় আরশি স্পষ্ট চোখে পড়ল মুগ্ধের ওপর। গলাটা কেমন যেন শুকিয়ে গেল বেচারির। মুগ্ধ কিছুক্ষণ খুঁজতেই আরশিকে পেয়ে গেল। এগিয়ে আসতেই সে ছেলেটাকে দেখে চল শক্ত হয়ে গেল তার। আরশি বারবার ইশারা করছে মুগ্ধকে না আসতে। এদিকে মুগ্ধ আরশির দিকে তাকাচ্ছেই না, সে সেই ছেলেটার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আরশি ঠোক গিলে বিড়বিড় করলো, ভাগ জিসান ভাগ। আরশিদের সামনে এসে মুগ্ধ টেবিলটায় হাত রাখলো। বেশ শক্ত হাত পড়ায় আরশি কেঁপে উঠল। মুগ্ধের চোখে মুখে কঠোরতা ফুটে উঠেছে। আরশি কেঁপে উঠল। জিসান নিজের চোখে সানগ্লাসটা খুলে উঠে দাঁড়ায়, ভ্রু কুচকে বলে, জি। আরশি তখনও নিচের দিকে তাকিয়ে। মুগ্ধ আরশির দিকে তাকিয়ে আছে আর চোখে। আরশি কিছু বলছে না। জিসান আবারও বলল, হ্যালো, আপনি কে? মুগ্ধ ঘাড় ঘুরিয়ে জিসানের দিকে তাকালো, হালকা হেসে বলল, আরশিকে জিজ্ঞেস করুন। জিসান আরশির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কে? চিনি নাকি আমি আরশি? আরশি জোরপূর্বক হাসল। মুগ্ধ দাঁতে দাঁত চেপে বলল, চেনেন না? আরশি মুগ্ধের চাহনি দেখে ঢোক গিলে বলল, চিনি তো, আমার স্টুডেন্ট। মুগ্ধ রাগে চোখ গরম করে তাকায়। আরশি আর তাকালোই না। জিসান বসতে বসতে বলল, ও আচ্ছা আচ্ছা, তো বসুন। এখানে কেন? মুগ্ধ সুযোগ পেয়ে গেল, আরশির পাশে গিয়ে বসে পড়ল। তারপর বলতে লাগলো, এমনি এসেছিলাম, কিন্তু আরশিকে দেখে এগিয়ে এলাম। বলেই সে আরশির দিকে তাকায়। আরশি জিসানের দিকে তাকে হাসার চেষ্টা করলো। জিসান অবাক হয়ে বলল, আপনি আরশিকে নাম ধরে ডাকছেন কেন? আপনার টিচার? মুগ্ধ হাসলো। গালে ছোট্ট একটা ফুটো দেখা গেল, যেটাকে হয়তো টোল বলা হয়। বুড়ো আঙুলের সাহায্যে কপালের উপরিভাগ চুলকে বলল, হ্যাঁ, ভীষণ আপন টিচার তো, তাই নাম ধরে ডাকি, তাই না আরশি? আরশি শুধু হেসে সায় দিল। এদিকে জিসানের বিষয়টা কেমন যেন লাগলো। আরশির পাশে এভাবে বসে পড়া, এমনভাবে কথা বলাটা জিসানকে ভাবাচ্ছে। তবুও বিষয়টাকে মনের মধ্যে রেখেই বলল, বাবা, আপন টিচার? জি। জিসান পড়েছে ফাঁদে। সে মুগ্ধকে উঠে যাওয়ার কথাও বলতে পারছে না। মুগ্ধ আরশির কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আরশি ঘেমে উঠছে বারবার, মনে মনে ভাবছে, এই ছেলের কি এখানেই এসব শেয়ারিং ফেয়ারিং করতে হবে? মুগ্ধ নিজের গালে হাত দিয়ে টেবিল ঘেঁষে বলল, কিছু খাননি নিশ্চয়ই, স্যান্ডউইচ খাবেন? বলে সে উত্তরের অপেক্ষা না করে স্যান্ডউইচ অর্ডার করে দিল। জিসানের একটু লজ্জা লাগলো, কারণ সে এতক্ষণে আরশিকে খাওয়ার কথাটাও জিজ্ঞেস করেনি। তবে মুগ্ধের ভাব দেখে মনে হচ্ছে মুগ্ধ আর আরশি এখানে ডেটে এসেছে, আর সে মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছে। অথচ কাহিনী উল্টো। মুগ্ধ জিসানকে খেয়াল করে বলল, আপনার জন্য অর্ডার করব? জিসান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, না, আমি ব্রেকফাস্ট করছি। ওকে। বলেই সে আবারও আরশির দিকে তাকিয়ে রইল। জিসান এবার মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, আপনি জিজ্ঞেস করলেন না যে আমি কে?
মুগ্ধ হালকা হেসে ভ্রুকুচকে বলল, না জানলেও চলবে। জানাটা উচিত। হালকা হেসে ভ্রুকুচকে বলল। ওকে দেন, কে আপনি? জিসান এবার সুযোগ পেল। আরশির দিকে তাকিয়ে হাতটা ধরে বলল, আমি আরশির ফেন্সে। আরশির হাত ধরায় মুগ্ধ রেগে মেগে চোখ গরম করে আরশির দিকে তাকায়। আরশি মাথা নিচু করে আছে। মুগ্ধের চোখ দুটো তার নজরে আসেনি। সে আস্তে করে হাতটা ছাড়িয়ে নিল। জিসান মুচকি হেসে বলল, কি হলো আরশি, পরিচয় করিয়ে দিন ওর সাথে আমায়। মুগ্ধ রেগে মুখটা ঘুরিয়ে নিল। আরশির প্রতি ভীষণ অভিমান জমেছে তার। সে কেন ছেলেটাকে কিছু বলছে না। আরশি এবার মুখ খুলল। এখনো হয়নি। জিসান কিছু বলার আগেই খাবার চলে এলো। আরশি সেখান থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। মুগ্ধ সেদিকে তাকিয়ে স্যান্ডউইচটা প্যাকেট করে দিতে বলল। জিসান পরিস্থিতি সামাল দিতে বলল। হয়তো লজ্জা পেয়েছে। মুগ্ধ তাচ্ছিল হেসে বলল, লজ্জা পেয়ে মুখ লুকায় শুনেছি, দৌড়ে বাসায় যায় তা তো শুনিনি। জিসান হাসার চেষ্টা করলো। নিজের আইফোনটা বের করে মুগ্ধের সামনে ধরে বলল, দেখো টাইম হয়ে গেছে ক্লাসের, তাই হয়তো চলে গেছে। মুগ্ধ ফোনটা হাত দিয়ে নামিয়ে বলল, আমি এক ইউনিভার্সিটিতে পড়ি, এখন 1 ঘন্টার মতো সময় আছে। ও বলে জিসান এদিক ওদিক তাকাতে লাগলো। আরশি নামক মেয়েটাকে সে এত পছন্দ করে, কিন্তু আরশি যে কেন তাকে পছন্দ করছে না এটা সে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর সে সামনে থাকা মুগ্ধর দিকে তাকালো। ছেলেটা বাঁকা হেসে তার দিকেই তাকিয়ে। আরশির রাজি না হওয়ার পেছনে এই ছেলেটা নয়তো ভেবেই জিসান হেসে বলল। গার্লফ্রেন্ড আছে নাকি? মুগ্ধ নিচের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, আছে তো, অনেক সুন্দর, মিষ্টি পরীর মতো। এই বয়সে গার্লফ্রেন্ড? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে আমি তো আজ সবে মায়ের পেট থেকে বের হয়ে এখানে এলাম। মুগ্ধের এমন জবাবে জিসান চুপ হয়ে গেল। মুগ্ধ শয়তানি হেসে বলল, I'm just kidding. Take it easy. ইয়া। মুগ্ধ স্যান্ডউইচের প্যাকেটটা নিয়ে বলল। আমার মনে হয় আপনার ফিয়ন্স আপনাকে পছন্দ করে না। জিসান মুখ তুলে তাকাতে মুগ্ধ কাজ চাপড়ে বলল। হয় হয়, নতুন প্রেমে পড়লে এমনই হয়। বলেই মুগ্ধ সেখান থেকে চলে গেল। জিসান সেদিকে তাকিয়ে রইল, মনে মনে ভাবল, নতুন প্রেমে পড়া বলতে ছেলেটা কিছু বুঝলো? আরশি কি তবে অন্য কাউকে পছন্দ করে? আমি কি আরশিকে পাবো না? আরশিকে আমার চাই। ভেবেই সে ফোনটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করে কানে দিয়ে বলল, বাবা আরশি রাজি, তুমি সব কিছু রেডি করো। আরশির সামনে অনেকক্ষণ ধরে পায়চারি করছে মুগ্ধ, আর আরশি বারবার উপরের দিকে তাকিয়ে একটা করে বাইট দিচ্ছে স্যান্ডউইচে। আপাতত সে গাছের নিচে বসে আছে, আর মুগ্ধ সামনে পায়চারি করছে। মুগ্ধ রাগে গজগজ করতে করতে এদিক ওদিক হাঁটছে। হঠাৎ মোবাইলে কল আসায় মুগ্ধর ভ্রু কুচকে গেল। সে তৎক্ষণাৎ কল ধরে গর্জে উঠে বলল, কে রে শালা! আরশি ভরকে গেল। মুগ্ধ অপর পাশের কথা শুনে বলল, শালার পুইতা ফেল। আরশির চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবল, এই ছেলে কাকে বুতে ফেলার কথা বলছে? জিসানকে নয় তো? সে স্যান্ডউইচটা মুখে পড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই আপনি কাকে পুঁতে ফেলার কথা বলছেন? মুগ্ধ আর চোখে একবার তাকালো। কলে থাকা মানুষটাকে গম্ভীর গলায় বলল, আমি একটু পর আসছি, আপাতত সামলে নে। বলেই সে ফোনটা পকেটে পুরে নিল। তারপর আরশিকে উদ্দেশ্য করে বলল, জিসানকে। বলতে বলতে আরশি ঠাস করে মুগ্ধের গালে চর বসিয়ে দিল। মুগ্ধ গালে হাত দিয়ে ভ্রু কুচকে তাকায় আরশির দিকে। আরশি বুঝলো যে চরটা জোরে লেগেছে, তো বসে রেগে বলল, কিছু হলেই মারপিট করতে হয় নাকি মুগ্ধ? কে বলেছে এই কথাটা? মুগ্ধ মাথা নিচু করে রাগ সংবরণ করতে ব্যস্ত। আরশি আবার বলল, আজ চটটা দিতাম না, দিতে বাধ্য হলাম আপনার বাচ্চাকে দেখে। জিসান আমায় প্রপোজাল দিলেই কি আমি তাই অ্যাকসেপ্ট করে নিয়েছি? আর প্রপোজাল দিলে কি মারতে হয়? তাছাড়া ওকে আমি সরাসরি না করতে পারতাম, পারছি না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। একবারও জিজ্ঞেস করেছেন সেটা? বলে কিছুক্ষণ চুপ রইল আরশি। তারপর আবার বলল, আমি যদি সরাসরি না করে দিই তাহলে আমার বাবার চাকরি নিয়ে টানাটানি হবে। আমার বোনটার পড়াশোনা তো সবে শুরু হলো, কি হবে ওর? আমাকে ধীরে ধীরে সময় সুযোগ বুঝে জিসানকে ইনিয়ে বিনিয়ে না বলতে হবে। এতটুকু বলতে মুগ্ধ আচমকা আরশিকে টেনে নিজের সাথে চেপে ধরল। আরশি মুচড়ামুচড়ি করতে লাগলো আর নাক মুখ কুচকে বলল, ছাড়ুন মুগ্ধ, কেউ দেখে ফেলবে। মুগ্ধ আশেপাশে তাকিয়ে আরশিকে ছেড়ে দিল। তারপর সামনে থাকা একটা পাথরে লাথি দিয়ে বলল, আমি ওকে এখান থেকে সরিয়ে দেব। যদি আপনি আমাকে চর দিতে দিতে মেরেই ফেলেন, তবুও আমি ওকে সরাবই। মুগ্ধ! মুগ্ধ আবারও আরশির বাহু চেপে ধরল।
চোখে চোখ রেখে অসহায় গলায় বলল, ও শুধু আপনার হাত ধরে আসে, কেন ধরবে ও? ওর হাতটা আমি ভাঙবই। আরশি দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলার আগে মুগ্ধ আবার বলল, ও হাত ধরলে তো কিছু বলেন না আপনি, আর আমি একটু মিথ্যা মিথ্যা মজা করে মারার কথা বলে আপনি আমাকে চড় দিলেন। বলেই সে আরশিকে ছেড়ে একটু দূরে এসে দাঁড়ায়। আরশি আর চোখে তাকিয়ে বলে, রাগ উঠে গিয়েছিল। হ্যাঁ, রাগটা শুধু আপনার আমার উপরে আসে, তাই না? আচ্ছা সরি, আপনি এমন কথা বললেনই বা কেন, যাতে করে আমার রাগ হয়? একটু অপেক্ষা করুন, আমি নিজেই ওকে না করে দিব। মুগ্ধ আরশির কাছে এগিয়ে এসে ফিস করে বলে, অন্যের বউ অবস্থা দেখার জন্য অপেক্ষা করবো আমি? আরশি অসহায় চোখে তাকায় মুগ্ধের মুখ পানে। মুগ্ধ হেসে বলে, শুধু বয়সে আমার থেকে বড়, শাসনটাই করতে পারবেন। আরশি মুখ ফুলিয়ে বলল, আপনি তো পারলে শুধু মারতেই পারবেন, কাজের কাজটা কি পারবেন আপনি? আপনাকে পেতে সবই করবো আমি, কিন্তু আপনি কি করবেন তা জানি না। আরশি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ মলিন হেসে বলল, আমাকে আপনি ভালোই বাসেন না আরশি। ভালোবাসলে আপনি তখন আমাকে পরিচয় করিয়ে দিতেন ওই জিসানের সামনে, আর জিসান আপনার হাতও ধরেছিল। মুগ্ধের কথায় অভিমানের ছোঁয়া পেল আরশি। মুগ্ধের দিকে এগোনোর আগে মুগ্ধ পিছিয়ে বলল, আপনি থাকুন আপনার জিসানকে নিয়ে, আমি ওকে কিছুই করবো না। আমি শুধু আমার প্রিয়জনকে নিজের ঘরে পাওয়ার চেষ্টা করব। মুগ্ধ, না খেয়ে এসেছিলাম, আর খাবও না। আপনি আবার রেস্টুরেন্টে যান ওকে ডেকে নিয়ে। তারা বলেই মুগ্ধ চলে গেল। আরশি ওর যাওয়ার দিকে তাকিয়ে নিজের মাথায় হাত দিয়ে বলল, কি যে করব আমি? রাগে ওকে চড় মারাটা আসলেই উচিত হয়নি। এখন এনার অভিমান ভাঙাও দূর। পুরো ভার্সিটি খুঁজে মুগ্ধকে পায়নি আরশি। কে জানে কই গিয়ে বসে আছে রাগ করে, নাকি বাসায় চলে গেল। আরশি নিজের উপরই রাগ হলো। কি দরকার ছিল ওকে চড় মারার? তাছাড়া ও কি বাচ্চা নাকি যে ওকে মারতে হবে? না, বড় অন্যায় হয়ে গেছে, সরি বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে আরশি বাসায় এসে পৌঁছালো। আজ মায়ার শেষ পরীক্ষা, তাই আরশিকে আজ পড়াতে যেতে হবে না। মায়া নাকি আজ রেস্টে থাকবে। সে আরশিকে আগেই না করে দিয়েছে, তাই আরশি সোজা চলে এলো বাসায়। দরজা খুলে প্রবেশ করতে চক্ষু চড়ক গাছ। মুগ্ধের পরিবার মানে জুয়েল সাহেব, শর্মিলা আর মায়া বসে আছে, শুধুমাত্র মুগ্ধ নেই। তাদের সামনে বসে আছে জুনায়েদ। আরশিকে ভেতরে ঢুকতে দেখে মায়া বলল, এই তো ভাবি, মানে আপু চলে এসেছে। আরশি মায়ের দিকে তাকিয়ে হাসলো। সে মূলত বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। জুয়েল সাহেব আরশির দিকে তাকিয়ে বললেন, মেয়ে তো চলে এসেছে, এখন ওর মতামত নিয়ে নিন জুনায়েদ ভাই। জুনায়েদ মেয়েকে ঘরে যেতে ইশারা করলেন। আরশি ধীর পায়ে ঘরে চলে গেল। সে এখনো বুঝতে পারছে না যে এখানে কিসের মতামত নিয়ে কথা হচ্ছে। অনেক ভাবাভাবির পর সে দরজার সামনে এসে এমনভাবে দাঁড়ালো যেন তাকে দেখা না যায়। অপর রুম থেকে জুনায়েদ বলছেন, না ভাই সাহেব, ছেলের বয়স তো কম হয়ে যায়। শর্মিলার কণ্ঠে শোনা গেল পর মুহূর্তে, ভালোবাসা কি বয়স থেকে হয় ভাই সাহেব? আমার ছেলে আরশিকে ভালোবাসে। আরশির বুক ধক করে উঠল। এনারা বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি তো? জুনায়েদ আবার বললেন, সমাজ কি বলবে? লোকেরা নানা কথা শোনাবে, বলবে ছেলের কপাল খারাপ বলে এমন বেশি বয়সী বউ পেয়েছে। তারা কি এই ভালোবাসাকে দেখবে? জেনে শুনে মেয়েকে এসব ফেলে দিব? জুয়েল সাহেব এবার হেসে বললেন, সমাজ কি বলবে তা নিয়ে যদি বসে থাকি তাহলে তো হচ্ছে না, তাই না? আর আজকাল কি এমন বিয়ে হয় না? আমরা শিক্ষিত পরিবার, আপনি শিক্ষিত, আমি শিক্ষিত, আমাদের মাঝে কি সমাজের কুসংস্কার নিয়ে চিন্তা করাটা মানায়? জুনায়েদ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, কথাটা ঠিক, তবে ছেলেরও তো এখন কোনো চাকরিজীবী নেই। আপাতত আমার যা আছে আর আমার মা বাবা যা রেখে গেছেন তা দিয়ে আমার ছেলে সারা জীবন চলতে পারবে। কিন্তু আমার ছেলেকে তো আর বসিয়ে রাখবো না। পড়াশোনা শেষ করার পর তার মামার ব্যবসায় জয়েন করব। জুনায়েদ এবার আর কি বলবেন বুঝতে পারছেন না, কারণ ছেলে তো সব দিক থেকে পারফেক্ট। তার শুধু চিন্তা হচ্ছে তার বসকে দেওয়া কথাটা নিয়ে। জুনায়েদকে ভাবতে দেখে শর্মিলা বললেন, ভাই সাহেব, আমার ছেলেটা আরশিকে ছাড়া মরে যাবে। আরশির জন্য ও সব কিছু করতে পারে, পাগল হয়ে যাবে আমার ছেলেটা। ওকে বাঁচানোর জন্য হলেও আরশিকে আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। জুনায়েদ এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ের মতামত নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। আরও টুকটাক কিছু কথা বলে ওনারা চলে গেলেন। আরশি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, আসলেই কি আমি রাজি হলে বাবা রাজি হয়ে যাবে?
নাকি ওনাদেরকে কোনো মতে বিদায় করলেন? আরশি ভাবনার মাঝে ঘরে ঢুকলেন জুনায়েদ। আরশি তাড়াহুড়া করে চোখ মুখটা মুছে নিল। জুনায়েদ গম্ভীর কণ্ঠে বললেন, ও এখানেই আছো দেখছি। জি বাবা। কথা শুনছিলে আমাদের? আরশি চুপ করে রইলেন। জুনায়েদ ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, তুমি কি মুগ্ধকে পছন্দ করো আরশি? ও তোকে সারপ্রাইজ দিতে চায়, তুই একদম শক খেয়ে যাবে আরশি, দেখে নিস। আরশি চিন্তিত গলায় বলল, আর সারপ্রাইজ? আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। এই পিচিটা এত শয়তান কেন? আমাকে ইচ্ছে করে টেনশনে রাখছে। ফারিহা আরশির মাথায় হাত দিয়ে বলল, তোকে টেনশন করতে না করেছে, আমাদের বলেছে তোকে দেখে রাখতে। টেনশনের বশে কিছু করে না ফেলিস। তারিন জোরে শ্বাস নিয়ে বলল, ইস, এমন একটা পিচ্ছি যদি আমার প্রেমে পড়তো। আরশি ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, বুঝতি তাহলে কেমন লাগে? কেমন লাগতো? ভালোই লাগতো, আমাকে ভালোবাসতো একদম মুগ্ধের মতো। ফারিহা মুচকি হেসে সম্মতি দিয়ে বলল, আসলেই মুগ্ধদের মতো ছেলে দুটো হয় না। ও ঠিকই তোকে সামলে রাখবে আরশি। আরশি আর কিছু বলল না। তার চোখের সামনে মুগ্ধের চেহারাটা ভেসে উঠল। লাজুক হাসলো আরশি। তারিন আর ফারিহাকে দিয়ে হাতের ছবি তুলিয়ে মুগ্ধকে সেন্ড করে দিল সে। মনে মনে ভাবলো, যখন ওকে বুঝতে পারিনি তখন কেঁদেছি, এখন ওকে বুঝতে পেরেছি এখনো কাঁদছি। ধুর, কত বোকা আমি। ভেবেই আরশি নিজের কপালেই নিচে একটা চাটি মারল। তারপর আবার ভাবলো, মুগ্ধ যখন বলেছে ও ঠিকই আমায় নিয়ে যাবে, ওর ভালোবাসায় বিশ্বাস আছে আমার। পার্লারের মেয়েদের বাসায় ডেকে নিলেন জুনায়েদ। মেয়েকে আর বাহিরে পাঠাতে চান না তিনি। সন্ধ্যাও হয়ে গেছে। রাত 8টায় বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আরশি চুপ করে বিছানায় মূর্তির মতো বসে আছে। দৃষ্টি তার সামনে থাকা ছোট্ট টেবিলে, যেখানে নানান রকম গহনা সাজানো। আরশিকে সাজাতে ব্যস্ত সবাই। ফারিহা আর তারিন কখন থেকে মুগ্ধকে ফোনে ট্রাই করছে, বাট মুগ্ধ ফোন তুলছে না। তারা খুবই চিন্তিত হয়ে পড়েছে, কারণ এমনটা তো হওয়ার কথা ছিল না। আরশিকে সাজিয়ে দেওয়া হলো। আরশি এখনো মূর্তির মতো বসে আছে। মনে মনে ভাবছে, একটু পরেই বিয়ে, কোথায় আপনি মুগ্ধ? আরশিকে নিচে নিয়ে যাচ্ছে সবাই বিয়ের আসরে। আরশি তখনও চুপচাপ মনে মনে নিজের সাথে কথা বলছে। আর যদি আপনার বিশ্বাসঘাতকতা করেন আপনি, তাহলে আমার মন থেকে সারা জীবনের জন্য উঠে যাবেন। আল্লাহ সবাইকে জোড়ে জোড়ে সৃষ্টি করেছেন। আমি নিজেও জানি না যে আমার জোড়া কার সাথে লেখা। তবে জিসান হয়তো আমায় ভালোবাসে না, ও ভালোবাসে আমার সৌন্দর্যকে। আল্লাহ যদি ওর সাথেই আমায় মিলিয়ে থাকেন তাহলে আমি তা মেনে নেব। আরশির ভাবনার মাঝেই জুনায়েদ মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, একদম মন খারাপ করবি না মা, তুই সুখী হবি, দেখিস সব রকম ইচ্ছে পূরণ হবে তোর। আরশি তার বাবার দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে বলল, তুমি নিজের চাকরি বাঁচাতে আমার জিসানের সাথে বিয়ে দিচ্ছ বাবা? আরশির মুখে এমন কথা শুনে বুক কেঁপে উঠল জুনায়েদের। তার মেয়ে এসব ভাবছে? সে তো এটার জন্য মেয়ের বিয়ে দিচ্ছে না জিসানের সাথে। সে চায় যেন তার মেয়ে সুখে থাকে। জুনায়েদ আরশির দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, না মা, আমি আমার চাকরির জন্য মেয়ের জীবন নষ্ট করব? আমি চাই যেন তুই সুখে থাকিস, তোর যেন কোনো ক্ষতি না হয়, 5টা লোকের কথা না শুনতে হয়। তাহলে মুগ্ধ কি দোষ করেছিল বাবা? মুগ্ধ খুব ভালো একটা ছেলে, কিন্তু ওকে বিয়ে করলে তোকে 5টা লোকের কথা হজম করতে হবে, অপদস্থ হতে হবে। তোকে তো বলেছি ও নিতান্তই বাচ্চা একটা ছেলে, তোকে রোজগার করে খাওয়াতে পারবে না। আরশি হালকা হেসে বলল, মুগ্ধ থাকতে আমাকে অপমান করবে এমন সাহস হয়তো কারোই নেই। আর বাকি রইল রোজগারের। টাকা থাকলেই সুখ হয় না বাবা। ভালোবাসা দিয়ে একটা সুন্দর ঘর বাঁধা যায়। আর মুগ্ধ এতটা গরিব না, তার যথেষ্ট আছে। হয়তো জিসানের থেকে কম, কিন্তু আমার তো চলবে। জুনায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কথা দিয়ে দিয়েছিলাম আমার বসকে, কারণ আমি ভেবেছিলাম আমার মেয়ে আমার কথাতেই বিয়ে করবে। তোর কথা শুনে যদি ওনাকে না করে দিতাম তাহলে উনি অপমানিত হতেন, হয়তো আমাকেও কোনো না কোনোভাবে অপমান করতেন। চাকরিটা বড় না, সবার সামনে অপমানিত হতাম। তাছাড়া তোর সুন্দর ভবিষ্যৎ ভেবে আমি আর কিছু বলিনি রে মা। পারলে আমায় ক্ষমা করে দিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবা তোর খারাপ চায় না, জিশানের সাথে তুই ভালো থাকবি। বলেই জুনায়েদ উঠে গেলেন। সবার আড়ালে চোখটা মুছে নিলেন।
কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না। তিনি তার মেয়েকে সুখী দেখতে চেয়েছিলেন। আরশিও বাবার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, বাকিটা আল্লাহর ইচ্ছে। জুনায়েদ অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত। 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে, এখনো বরের কোনো খবর নেই, অথচ বরের 7টায় আসার কথা ছিল। জুনায়েদ বেশ চিন্তিত হয়ে এদিক ওদিক পায়চারি করছেন। জিসানের বাবা ফারুক আর জিসান কেউই ফোন ধরছে না। আশপাশ থেকে কানাঘোষা শোনা যান। শুনেছি বর এখনো আসেনি, বিয়ে কি হবে না নাকি? জুনায়েদ কি করবেন বুঝতে পারছেন না। আরশিও এসব শুনে অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছে। বারবার গেটের দিকে তাকিয়ে একজনের আসার অপেক্ষা করছে। আশপাশ থেকে মানুষ বলছে, মেয়ে নিশ্চয়ই সমস্যা রয়েছে, নয়তো বর এখনো আসছে না কেন? মনে হয় বিয়ে করতে চায় না মেয়েটাকে। জুনায়েদ আরশির পাশে বসে বললেন, তুই চিন্তা করিস না আরশি, আমি তোকে অপমানিত হতে দেব না। আজই তোর বিয়ে হবে। জুনায়েদ বারবার কল করছে ফারুককে। এবার ফোনটা তোলা হলো। জুনায়েদ ব্যস্ত হয়ে বলল, কোথায় আপনারা? আমার মেয়ে বসে আছে বসে যে। ফারুক ঠান্ডা গলায় বলল, মাফ করবেন, এই বিয়ে হবে না। জুনায়েদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি রাগী গলায় বললেন, ফাজলামি পাইছেন? নিজেরাই প্রপোজাল দিয়ে নিজেরাই বিয়ে ভাঙবেন। ফাজলামো সব। জুনায়েদ, মাথা ঠান্ডা করো, আমার সাথে বিয়ে করার মতো অবস্থায় নেই। কি ঠান্ডা করো মাথায়? এখন আমার মেয়ের কি হবে? একটা সমস্যা হয়ে গেছে জুনায়েদ, আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায় না। আমি এর ক্ষতিপূরণ দিতে রাজি আছি। জুনায়েদ আবার রাগী গলায় বললেন, সব কিছুর ক্ষতিপূরণ হয় না, এখন আমার মেয়ের কি হবে? তুমি আগামীকাল আমার অফিসে এসো, আমি সব খুলে বলছি। বলেই তিনি কল কেটে দিলেন। জুনায়েদ গালি দেওয়ার সুযোগ আর পেলেন না। তিনি আবার কল করলেন, কিন্তু ফোন বন্ধ। তিনি চিন্তিত হয়ে আরশির দিকে এগিয়ে গিয়ে বললেন, জিসান তোকে বিয়ে করতে চায় না আরশি, নিশ্চয় কোনো কাহিনী করেছে, একটা ফালতু ছেলেও। আরশি অসহায় গলায় বলল, আমি তো আগেই বলেছিলাম বাবা। জুনায়েদ কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বসে বললেন, এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? ঠিক তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, শ্বশুরমশাই, मैं आ गया हूँ, फिक्र नहीं, मुग्ध इज हियर। বাসর ঘরে বসে আছে আরশি, অপেক্ষা করছে মুগ্ধের। ঠোঁটে লাজুক হাসি বজায় রেখে বারবার তাকাচ্ছে দরজার দিকে। মনে মনে ভাবছে তখনকার কথা। আরশির বাবা জুনায়েদ তখন মেয়ের আর নিজের সম্মানের কথা ভেবে মুগ্ধের সাথেই বিয়ে দিতে রাজি হন। ফলস্বরূপ আরশি এখন এখানে বসে আছে। তবে ভাববার বিষয় হলো যে সে সময়ে এসে কেন জিসান বিয়েতে না করবে। নিশ্চয়ই এর পিছনে মুগ্ধের হাত রয়েছে, নয়তো একদম ঠিক সময়ে এন্ট্রি নিল কিভাবে। আরশির ভাবনার মাঝেই ঘরে প্রবেশ করলো মুগ্ধ, হাতে খাবারের প্লেট। আরশি মুগ্ধের চেহারায় তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। মুগ্ধের চঞ্চল দৃষ্টিতে চোখ রাখা অসম্ভব। মুগ্ধ এসে আরশির পাশে বসে পড়ল। আরশির ঘোমটা তুলে খাবারের প্লেটটা দিয়ে বলল, নিন, খাইয়ে দিন। আরশি অবাক হয়ে তাকায় মুগ্ধের দিকে। সে বাসর রাতে বইয়ের ঘোমটা তুলে কিনা ভাত খাওয়াতে বলছে। আরশি হালকা কেসে বলল, মানে? ধুর, আপনার ওই হিটলার ভিলেন বাপটাকে ফাঁদে ফেলতে যে 2 দিন নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলাম, সে খেয়াল আছে আপনার? আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে মুগ্ধর হাতে চিমটি কেটে বলল, আমার বাপ হিটলার হলে বিয়ে দিত। সে তো ফাঁদে পড়ে গেছে। বলেই মুগ্ধ হাই তুলে। আরশি তখনও চুপচাপ বসে। মুগ্ধ আবার বলে, আচ্ছা, ভীষণ ব্যথা, খাইয়ে দেবেন প্লিজ আরশি। আপনাকে তো মা খাইয়ে দিয়েছে, আমি যে না খেয়ে বসে আছি আপনার হাতে খাবো বলে। আরশি দীর্ঘশ্বাস ফেললো। প্লেটটা নিয়ে ভাত মেখে মুগ্ধের মুখে ধরতে মুগ্ধ সেটা লোভে নিল। আরশি আকস্মিক কেঁপে উঠল, ভ্রু কুচকে হুমকি দিল, আমার হাতে যদি কামড় লাগে তো আপনার খবর আছে বলে দিলাম। মুগ্ধ হেসে ওঠে। আরশি সযত্নে মুগ্ধকে খাওয়াতে লাগে। মুগ্ধকে পানির গ্লাসটা এগিয়ে দিতে মুগ্ধ গলা বাড়িয়ে নেয়। আরশি মুগ্ধকে পানি খাওয়াতে খাওয়াতে বলে, এটাও খাওয়াতে হবে, হাতে এত ব্যথা। মুগ্ধ তৃপ্তির ঢেকুর তুলে আরশির কোলে মাথায় এলিয়ে দিয়ে বলল, আজ থেকে আপনাকে সবটাই করে দিতে হবে। আমি আপনাকে দিয়ে দিলাম, এবার আপনি আপনার মতো করে যত্ন করে রাখুন। আমি বড্ড অলস, নিজেকে সামলাতেই পারি না। আরশির হাত চলে গেল মুগ্ধর চুলগুলোতে। মুগ্ধর ঘন সিল্কি চুলগুলোতে হাত দিতেই নিমিষেই সেগুলো বেরিয়ে যাচ্ছে। আরশি খুশি মনে হাত বোলাচ্ছে। মুগ্ধ আরশির একটা হাত টেনে বুকে রেখে বলল, কি শান্তি। আরশি মুচকি হাসলো।
মুগ্ধ সকল লাইট নিভিয়ে জানালাটা খুলে দিল। বাহিরে থেকে আলো ঢুকছে ঘরে, সাথে হালকা বাতাস। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাসে আরশির ঘোমটাটাও উড়ছে। মুগ্ধ আরশির ঘোমটায় খুলতে সাহায্য করলো। আরশির হাত ধরে বলল, আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুন আগে। এমন ভারী মেকআপে কতক্ষণ থাকবেন? আর মায়া বলে বেশি মেকআপ করে থাকলে নাকি মুখে দাগ হয়, ব্রণ হয়। না বাবা, আমার এত সুন্দর বউর মুখে এসব দাগ মানাবে না। মুগ্ধর মুখে শোনা বউ ডাকটা বারংবার আবেগে আপ্লুত করে তোলে আরশিকে। এবারও তাই হলো। সে মুগ্ধ হয়ে দেখতে লাগলো মুগ্ধকে। মুগ্ধ দাঁত কেলিয়ে আরশিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল, নিজে গা এলিয়ে দিল বিছানায়। একটু পর ওয়াশরুম থেকে বের হলো আরশি। ভেজা চুলগুলো ছেড়ে মুগ্ধর মাথার কাছে এসে বসতে মুগ্ধ হেসে আবারও আরশির কোলে মাথা রাখলো। নেশাক্ত গলায় বলল, আপনার শরীরে একটা আলাদা ঘ্রাণ আছে আরশি, সেটা এখন পাচ্ছি। আরশি মুগ্ধের বন্ধ করে রাখা চোখে হাত বুলায়। মুগ্ধ চোখ খুলে আরশির দিকে তাকিয়ে বলল, আপনার নেশায় কিভাবে যেন আসক্ত হয়ে গিয়েছিলাম আরশি। সব সময় আপনার কথা মনে পড়তো, যেখানে সেখানে আপনাকে দেখতে পেতাম। একদিন আপনাকে দেখতে না পেলে ভেতরটা কেমন হা উদাস করতো, মনে হতো দমটা বুঝিয়ে বের হয়ে আসছে, বুকের ভেতর কেমন যেন কাঁপতো। আপনাকে ভীষণ মিস করতাম। যখন আপনার প্রতি আমার একটু একটু করে অনুভূতি জন্মাচ্ছিল, একদিন রাতের বেলা কেমন যেন একটা অদ্ভুত ইচ্ছে হলো আপনার কোলে মাথা রেখে ঘুমানোর, গল্প করার। নিজের ইচ্ছে দেখে নিজেই অবাক হয়েছিলাম। নিজেকে বুঝাতাম উনি আমার কত বড়। এসব ভাবাতে উচিত না। এরপরও আমার ইচ্ছেটা কমেনি, বরং আরও প্রবল হলো। মন চাচ্ছিল আপনাকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখতে পারলে হয়তো ঘুম হতো, এই যেমন এখন। বলেই মুগ্ধ আরশির হাতের পিঠে চুমু খায়। আরশির শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। মুগ্ধ আবার বলতে লাগে, ঘুমটুম সব ছেড়ে দিয়েছিলাম। মা আর বাবা আমার এসব দেখে আমাকে সামনে বসিয়ে সব জিজ্ঞেস করে। আমি ধীরে ধীরে সব খুলে বলে দিই। আরশি বিস্ময় নিয়ে তাকায় মুগ্ধের মুখপানে। মুগ্ধ এসবও বলছে নাকি? আরশি অবাক হয়ে বলে, কি বলছেন আপনি? আপনাকে ভালোবাসি সেটা। আপনি তো ভারী নির্লজ্জ। ভালোবাসা আবার লজ্জা কিসের? প্রথমে তারা অবাক হন, রাজি হননি, সমাজের কুসংস্কারের কথা ভাবেন। কিন্তু আমি যখন বলেছিলাম যে আমার আরশি চাই মানে চাই, আমার পাগলামি দেখে তারা আর না করেনি। আরশি মাথা নাড়ায়। মুগ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনাকে পেতে সব কিছুই করতে পারি আমি আরশি, আর তাই আমি জিসানকে সরানোর সব রকম ব্যবস্থা করেছি। আরশি চমকে ওঠে, তারপর বলে, ও হ্যাঁ, কি করেছিলেন আপনি বলুন তো? জিসান কেন শেষ সময় ডিসিশন চেঞ্জ করলো? চেঞ্জ করেনি, আমি করেছি। বলেই মুগ্ধ দাঁত কেলায়। আরশি আর চোখে তাকিয়ে বলে, কি করেছেন শুনি? মুগ্ধ নিজের নখ দেখতে দেখতে বলল, বেশি কিছু না, গাড়ি আটকে নির্জন রাস্তা একটু ধোলাই দিয়েছে। কি? হ্যাঁ, শালার সাহস হয় কেমনে আপনার হাত ধরার? আর আপনার হাত চেপেও তো ধরেছিল, তাই ওর হাতটাই ভেঙে দিলাম। এই মুগ্ধ পাগল আপনি, ওর হাত ভেঙে দিলেন? আরে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে। আর আপনার ওর উপর এত মায়া হচ্ছে কেন বলুন তো? আরশি শ্বাস ছেড়ে বলল, মায়া না, হাতটাই ভেঙে দিলেন, তাই অবাক হলাম। বুঝেছি, দরদ হচ্ছে। আর ও যে হাত ধরলো। বলেই চোখ মুখ অন্ধকার করে মুগ্ধ অন্যদিকে তাকায়। আরশি মুগ্ধের হাতে চিমটি কেটে বলল, বেশি বুঝে। মুগ্ধ আরশির দিকে তাকিয়ে বলল, ওরে পিটিয়ে তক্তা বানিয়ে বক্সে ভরে অ্যাম্বুলেন্সে করে সোজা হাসপাতালে পাঠিয়েছে। আপনি হাসপাতালে পাঠিয়েছেন? হ্যাঁ, ও যদি পুলিশকে আমার কথা বলতে যায় তো আমি বলে দিয়েছি যে ভিডিওটা পুলিশকে দেখিয়ে দেব। কোন ভিডিও? ওকে আটকে মারার পরিকল্পনা ছিল আমার, কিন্তু ওকে আটকানোর পর ও আমায় চিনে ফেলে। আর আপনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে যে আপনাকে বিয়ে করার পর বিদেশে নিয়ে বেঁচে দিবে, আর আমি নাকি কিছু করতেই পারবো না। তখন অবশ্য আমার সাঙ্গপাঙ্গর আড়ালে গিয়ে ভিডিও করছিল, আমায় একা ভেবে এসব বলছিল। আর এসবও বলেছে যে বিদেশে থাকতে নাকি অনেক মেয়েকে বিয়ে করেছে, আর দেশে এসে অনেক মেয়েকে ঠকিয়েছে। ওনাকে সপ্তাহে প্রতিদিনই বারে যেতে হয়। আরশি হা হয়ে গেল। মুগ্ধ আরশির মুখটা বন্ধ করে বলল, তারপরে বললো আমি নাকি কিছুই করতে পারবো না। তারপর ওকে আমি পিটিয়ে যা করার করে দিলাম। বলেই মুগ্ধ হো হো করে হেসে উঠল। আরশি এখনো অবাক হয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে বলল, কি হলো? না না, কিছু না, অবাক হলাম। কতটা বাজে ছেলে ও, আপনি আমায় বাঁচিয়ে নিলেন মুগ্ধ। বলে আরশি মুগ্ধের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুগ্ধ হেসে আরশির মাথায় হাত বুলিয়ে বলল, আপনার ভাগ্যে আমিই আছি আরশি, কি করে আপনাকে অন্য কারো হাতে দিতাম।
শালা তো বলছিল আমার মুখ দেখেছে আমাকে নাকি পুলিশে দেবে। আমি ভিডিও দেখে বলেছি যে আমি ওকে সারা জীবন জেল খাটাবো, তাই বেচারা আর আপনাকে বিয়ে করতে চায়নি। ওর বাবা ভেবেছে ও বিয়ের দিন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আর হাইজাকাররা পিটিয়েছে। এটা শুনে আরশি মুগ্ধকে আর একটু চেপে ধরল। মুগ্ধ মুচকি হেসে আরশির সিথি বরাবর চুমুদ খেল। আরশির হাত ধরে বলতে লাগলো, ভালোবাসি আরশি। আমিও আপনাকে ভালোবাসি মুগ্ধ। আপনার আমার সামনে করা বাচ্চামোগুলোর প্রেমে পড়ে গিয়েছি আমি। মুগ্ধ আরশির নাক টেনে বলল, বাচ্চামো? সেটা তো আমি আমার আরশির সামনেই করি, আর বাদ বাকি সবার সামনে তো আমি গম্ভীর রাগী একটা মানুষ। বলে মুগ্ধ আবারও ভুবন ভোলানো হাসি দিল। আরশি সেদিকে পলকহীন তাকিয়ে রইল। মুগ্ধ হাত নাড়তে আরশি বলল, আজ একটু বেশিই হাসছেন বলে মনে হচ্ছে। আজ আরশি আমার কাছে যে, তাই আমি আমার ভালোবাসার সান্নিধ্যে যে, তাই কত কষ্ট করে আমি আপনাকে আমার করেছি জানেন আপনি? আরশি মাথা নিচু করে ফেলল। মুগ্ধ চোখের কোণায় জমা পানি মুছে আরশির থুতনি তুলে বলল, আরশি। আরশি লজ্জায় চোখ নামালো, মাথা উপর নিচ করে মুগ্ধকে আঁকড়ে ধরল। মুগ্ধ নিচের জবাব পেয়ে গেল। পরক্ষণে আরশি নিজের ওষ্ঠ নরম ছোঁয়া অনুভব করলো। মুগ্ধ আস্তে আস্তে আরশিতে নিজের ভালোবাসা প্রকাশ ঘটাতে লাগলো। সেই ভালোবাসায় আরশি মুগ্ধের পাগলামি দেখতে পেল, নিজের জন্য একরাশ ভালোবাসা প্রেম দেখতে পেল মুগ্ধের চঞ্চল চোখে। আরশির হাতে থাকা কাচের চুড়িগুলো এক এক করে ফ্লোরে পড়ল। আরশি চোখ বন্ধ করে অনুভব করলো মুগ্ধের সীমাহীন ভালোবাসা। আপাতত চলছে শীতকাল, নভেম্বর মাস। মাঝে কয়েকটা মাস কেটেছে সুখে। আরশিও বেশ সংসারী হয়ে উঠেছে। তাকে চারিদিক সামলে নিতে হয়, সাথে পড়াশোনাও চালাতে হয়। সন্ধ্যা গড়িয়েছে। আরশি রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য গরম গরম সিঙ্গারা ভাজতে ব্যস্ত। এই গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে শীতকালেও তরতর করে ঘামছে আরশি। আপন মনে কাজ করছে আর ভেবে চলেছে নানান কথা। আচমকা উদরে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল আরশি। আরশির পিছনে থাকা মুগ্ধ আরশির ঘর্মান্তক কাঁধে মাথায় এলিয়ে বলল, আই মিস ইউ আরশি। আরশি দীর্ঘ শ্বাস ফেলে বলল, ব্যর্থ হবে যেন মুগ্ধের হাত জোড়া ছাড়ানোর চেষ্টা করে বলল, সারাদিন বন্ধুদের সাথে থেকে এখন আর মিথ্যে মিথ্যে মিস ইউ বলতে হবে না। হ্যাঁ। মুগ্ধ হেসে আরেকটু আঁকড়ে ধরল আরশিকে। আরশি বিরক্তির শ্বাস ছেড়ে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছে গরম তেল থেকে। মুগ্ধ আরশির গালে গাল ঠেকিয়ে আরশির মায়াবী চেহারার দিকে তাকালো। আরশির কপালে থাকা চুলগুলো সরিয়ে দিল। গলদে সে ঠোঁটের স্পর্শ পেতেই আরশি রাগী কণ্ঠে বলল, গরম তেল পড়বে মুগ্ধ। মুগ্ধ আরশির গাল টেনে আরশিকে ছেড়ে সরে দাঁড়ায়। আরশি অগ্নি চোখে তাকিয়ে সিঙ্গারাগুলো বাহিরে নিয়ে যেতে লাগলো। মুগ্ধ পিছন থেকে ডেকে উঠল, আরশি দাঁড়ান। আরশি পিছন ফিরে ভ্রু উঁচিয়ে বলল, কি? মুগ্ধ হেলতে দুলতে এগিয়ে এলো। আরশি এখনো ভ্রু উঁচিয়ে দেখছে মুগ্ধকে। মুগ্ধ আরশির কাছে এসে আরশির কোমরে গোজার শাড়ির আঁচলটা নামিয়ে দিল। আরশির দৃষ্টি নিচু হলো, নিম্ন স্বরে বলল, থ্যাংক ইউ বলে এসে চলে গেল। মুগ্ধ শীষ বাজাতে বাজাতে ড্রয়িং রুমে ঢুকলো। সোফায় গা এলিয়ে বসলো। জুয়েল সাহেব বেশ প্রশংসা করছেন আরশির। আরশি হেসে সায় দিচ্ছে। মায়া খেতে খেতে বলছে, ভাবি তোমার হাতে তো জাদু আছে, একদম দোকানের মতন হয়। আরেকটা নাও। আরশি সবাইকে সার্ভ করে নিজেও একটা নিল। ঠিক তখনই চোখ পড়ল মুগ্ধের দিকে। মুগ্ধ বেশ অনেকক্ষণ যাবৎ সিঙ্গারার দিকে তাকিয়ে আছে। সে একবার লুকিয়ে আরশির দিকে তাকাচ্ছে, তো আরেকবার সিঙ্গারার দিকে। আরশির সন্দেহকে সত্যি করে সে সিঙ্গারায় হাত দিতেই আরশি মিছিমিছি চর বসালো মুগ্ধের হাতে। মুগ্ধ তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। আরশি চোখ রাঙিয়ে বলল, এটাতে বাদাম আছে, আর বাদামে আপনার অ্যালার্জি। মুগ্ধ মুখ ঘুরিয়ে বলল, আমি কি খাচ্ছিলাম নাকি? মায়া চোখ বড় বড় করে বলল, তুই খেতে চাইছিলি, আমি দেখছি। মুগ্ধ সঙ্গে সঙ্গে মায়ের মাথায় চাটি মেরে বলল, বেশি কথা বলিস। আরশি চোখ পাকিয়ে তাকায়। মুগ্ধ হাসার চেষ্টা করে বলে, আসলে খেতাম না। আরশি চোখ ঘুরিয়ে সবার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। মুগ্ধ ফিসফিস করে বলল, আমার জন্য বাদাম ছাড়া বানালো আজ। আরশি মুগ্ধের দিকে ফিরে বলল, কিছু বললেন? মুগ্ধ ইনোসেন্ট লুক নিয়ে বলল, একদম না।
আপনার জন্য বানাইনি, কারণ আপনি আজ ওয়াদা ভঙ্গ করে জ্বর নিয়ে বাইরে গিয়েছেন। মুগ্ধ কিছু বলতে যাবে তার আগেই শর্মিলা বললেন, একদম ঠিক হয়েছে, এটাই ওর শাস্তি। জ্বর কমলো না আর এখনই বাইরে যেতে হয়? মুগ্ধ মুখ ফুলিয়ে বলল, বা তুমি কিন্তু জানো যে সিঙ্গার আমার কত ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি যেগুলোতেই সেগুলোই তোমার ভীষণ প্রিয়। আরশি হেসে ফেলল। মুগ্ধ আরশির দিকে রাগি চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ধূপধাপ শব্দ করে পা ফেলে রুমে ঢুকে জ্যাকেট খুলে এসি ছেড়ে দিল। বিছানায় গাইলিয়ে দিতেই ঘরে ঢুকলো আরশি। সঙ্গে সঙ্গে আতকে উঠে বলল, এ কি মুগ্ধ, আপনি এই শীতের মধ্যে এসি ছেড়ে শুয়েছেন, তাও শরীরে জ্বর নিয়ে? জ্বর এলো বলে? মুগ্ধ ঘাড় উছিয়ে আরশিকে দেখে নিল। আরশির হাতে একটা প্লেট। মুগ্ধ আবারও অন্যদিকে তাকায়। আরশির চোখ বড় বড় করে মুখ দিয়ে শ্বাস ছাড়ল। মুগ্ধের পাশে বসে রিমোট নিয়ে এসিটা কমিয়ে দিল। মুগ্ধ উঠে বসে কপাল কুঁচকে বলল, কি সমস্যা? আরশি মুখ টিপে হেসে বলল, অনেক সমস্যা। মুগ্ধ বিড়বিড় করে কি যেন বলল। আরশি প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে বলল, নিন, খেয়ে নিন, এতে বাদাম নেই। চাই না আমার। খেয়ে নিন, নয়তো আমি বাপের বাড়ি চলে দেব। মুগ্ধ চোখ পাকিয়ে তাকায়, তারপর শক্ত গলায় বলে, এত বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন কেন? আপনার হিটলার বাবাকে কি বেশি মনে পড়ে? আরশি মাথায় হাত দিয়ে বলল, খাবেন আপনি? মুগ্ধ ঠান্ডা গলায় বলল, খাইয়ে দিলে অবশ্যই খাবো। আরশি মুচকি হেসে মুগ্ধকে সিঙ্গারাটা খাইয়ে দিতে দিতে বলল, এত বন্ধু বন্ধু করলে চলে না, বুঝছেন? নিজের শরীরের খেয়ালটাও রাখতে হয়। আপনি আছেন কি করতে? আরশি মুগ্ধের চুলগুলো এলোমেলো করে দিল। পানি এগিয়ে দিয়ে বলল, আমার কথা তো শোনাই হয় না। মুগ্ধ পানিটা খেয়ে ঠাস করে শুয়ে পড়ল। আরশি চলেই যাচ্ছিল, আবারও পিছনে ফিরে এসে বলল, শরীর খারাপ লাগছে তো? একদমই না। মিথ্যুক। বলেই আরশি এসিটা অফ করে দিল। শরীরে পাতলা সোয়েটার জড়িয়ে নিতে নিতে বলল, আমারই শীত করতেছে আর সে এসি ছেড়ে রেখেছে। মুগ্ধ কপালে হাত রেখে শুয়ে। আরশি মুগ্ধের পাশে বসে মুগ্ধের হাতটা সরিয়ে কপালে হাত রেখে বলল, কপাল তো হালকা গরম। মুগ্ধ আরশির দিকে করুণ চোখে তাকায়। আরশির বুক থক করে ওঠে মুগ্ধের এমন চাহিনি দেখে। মুগ্ধ আরশির কোলে মাথা রেখে বলল, ঘুমাবো আরশি। রাতে গা কাঁপিয়ে জ্বর আসে মুগ্ধের। আরশির তো সামলানোই দায় হয়ে গেল। বেচারি বেশ ভয় পেয়ে যায়। ভয়ে শাশুড়িকে ডেকে আনতে গেলেও মুগ্ধের হাত থেকে নিজের শাড়ি আঁচল ছুটাতে পারেনি সে। মুগ্ধ এতটাই শক্ত করে ধরেছিল সেটা দুর্বল গলায় বলছিল, আমাকে ছেড়ে যাবেন না আরশি, আমি কিন্তু খুব রাগ করব। আরশি তখন অসহায় গলায় বলেছিল, মাকে ডাক দিলে তিনি জ্বর কমানোর জন্য কোনো একটা ব্যবস্থা করবেন। আমি একা পারবো না মুগ্ধ, যেতে দিন আমায়। মুগ্ধ তখন উঠে বসে আরশিকে নিজের কাছে বসিয়ে বলে, না, আমি আপনার সান্নিধ্যে থাকলেই ঠিক হয়ে যাব। আরশিকে চেপে ধরে মুগ্ধ আরশির বক্ষে নিজের মাথা রাখে। আরশি মুগ্ধের চুলে হাত রাখে। মুগ্ধ গঙ্গানোর শব্দে বলে, এভাবেই থাকতে দিন আরশি, জ্বর পালাবে। আরশি মুগ্ধের মাথায় হাত বোলাচ্ছিল আর এক হাত দিয়ে নিজের চোখ মুছে চলেছিল। মুগ্ধের মাথা ধীরে ধীরে আরশির কাঁধে চলে যায়। কাঁধে ঠোঁট বুলিয়ে সে আবার বলে ওঠে, আপনি না ভীষণ সুন্দর আরশি। আরশি চমকে উঠে মুগ্ধের দিকে তাকায়। আরশির শরীরে সে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আপনার শরীরের ঘ্রাণটা আমায় চুম্বকের ন্যায় টানে আরশি। আরশি পরিস্থিতি সামাল দিতে বলে, আপনার শরীর ভালো না, নিন শুয়ে পড়ুন। মুগ্ধ আরশির চোখে তাকিয়ে বলে, আপনার সব কিছু ভয়ানক সুন্দর আরশি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? বিয়ের এই কয়েক মাসও আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার। আরশি মুগ্ধের চোখে তীব্র নেশা দেখতে পেল। চোখ নামিয়ে তুতলিয়ে বলে, এখন এসব বলার সময় না। ভালোবাসার সময় অসময় হয় না। আরশি মুগ্ধের দিকে অবাক চোখে তাকায়। মুগ্ধ আরশির হাতে নিজের হাত ডুবিয়ে বলে, এই হাতটা আমার আরশি, আপনিও আমার। আরশি বুঝতে পারে যে মুগ্ধের জ্বর বেড়েছে। সে মুগ্ধের কপালে হাত রেখে ব্যস্ত গলায় বলে, জ্বর বাড়ছে কিন্তু আমার কথা না শুনলে কিন্তু রেগে যাব। মুগ্ধ অসহায় গলায় বলে উঠল, এত রাগ করেন কেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমার ঘুম হয় না। আপনাকে নিজের সাথে না জড়ালে আমার চোখ লাগে না, তাই আপনি বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন, তাই না? সে মুগ্ধের কপালে হাত রেখে ব্যস্ত গলায় বলে, একটু ভালোবাসলে কি হয় আরশি? একটু ভালোবাসুন না, দেখবেন জ্বর চলে যাবে।
আরশি আর কিছু বলার ভাষা পাচ্ছিল না। মুগ্ধের জেদের কাছে তাকে বরাবরের মতোই হার মানতে হয়, সাড়া দিতে হয় মুগ্ধের ভালোবাসার পাগলেমিতে। আরশিকেও যেন এই জ্বরে পুড়িয়ে ভস্ম করে দিবে মুগ্ধ। এমন পরিকল্পনা করেই সে আরশিকে নিয়ে ভালোবাসার অতল সাগরে ডুব দেয়। অনেক রাত করে মুগ্ধের জ্বর কমে। মুগ্ধ তখনও নির্ঘুম। আরশি কোনো মতে তাকে ওষুধ খাইয়েছে। মুগ্ধের ভেজা চুলগুলো ব্যস্ত ভঙ্গিতে মুছে সে বলে, রাত 3টার উপরে বাজতে চলল। আপনার এই সময় গোসল করাটা কি উচিত ছিল? তো করতে হলো। মুগ্ধ আরশির হাত থেকে টাওয়াল ফেলে বলল, জ্বর কমে গেছে। এখনো টলছেন? এসব কিছু না। আরশি আবারও চোখ বড় করে তাকিয়ে মুগ্ধের চুল মুছে দিতে লাগলো। হাত উঁচিয়ে বলল, এখন চুপচাপ ঘুমাবেন। আরে কত শীত। বলতে বলতে আরশি কাঁপতে কাঁপতে কম্বলে নিচে ঢুকে গেল, কিন্তু মুগ্ধ এখনো বসে আছে মুখ ফুলিয়ে। তা দেখে আরশি বলল, কি হলো, শুয়ে পড়ুন। আমি এখন ঘুমাবো না। কেমন পাগলামো মুগ্ধ, ঘুমান। মুগ্ধ উঠে দাঁড়ালো, শরীরে চাদর জড়িয়ে আরশির হাত টেনে বলল, উঠুন। কই যাব? আরশি প্রশ্নটাকে পাত্তা দিল না মুগ্ধ। আরশিকে টেনে বাহিরে নিয়ে গেল। আরশি কাঁপতে কাঁপতে বলল, শীত করছে তো মুগ্ধ। মুগ্ধ কোনো কথা না শুনে আরশিকে কোলে তুলে নিল। আরশি তো ভয়ে আছে, কারণ মুগ্ধের গায়ে এখনো জ্বর। টলতে টলতে আরশিকে নিয়ে পড়ে গেলে কি লজ্জায় পড়তে হবে। মুগ্ধ আরশিকে নিয়ে বাড়ির বাহিরে চলে এলো। নিচে নামিয়ে বলল, চলুন একটা জায়গায় নিয়ে যাব। এই এই শীতে? হ্যাঁ। বলেই মুগ্ধ আরশিকে টেনে নিয়ে যেতে লাগলো কোথায় যেন। গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। আরশি শুধু বলছে, আপনি অসুস্থ শরীরে শীতের মধ্যে কি যে করছেন। বলতে বলতে আরশি কাঁপছে। রাত 3টায় এমন শীতে যে কেউ কাঁপবে। মাঝ রাস্তায় গাড়ি থামালো মুগ্ধ। জনমানবহীন রাস্তা একদম, চারিদিকে কুয়াশা, কিন্তু রাস্তাটা ভারী সুন্দর। দুপাশে সারি সারি গাছ। আরশিকে নামিয়ে বলল, কেমন লাগলো? সুন্দর। মুগ্ধ আরশিকে পিছন থেকে চাদরে দিয়ে জড়িয়ে বলল, অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে নিয়ে শীতের রাতে হাঁটার। আরশি অবিশ্বাস্য চোখে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ গাড়ির ভেতর থেকে একটা জ্যাকেট বের করলো। আরশির গায়ে সেটা জড়িয়ে দিল। তারপর অর্ধেক চাদর জড়িয়ে দিয়ে নিজের কাছে টেনে নিয়ে হাঁটতে লাগলো। আরশি শক্ত করে মুগ্ধকে এক পাশ থেকে জড়িয়ে আছে। এই ঘন কুয়াশার রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তাটা মনে হয় একটু গ্রাম্য। মুগ্ধ হেসে বলল, আজ একসাথে সূর্যোদয় দেখব। আরশি হাসলো। মুগ্ধ যে তাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাবে এটা সে ভাবতেও পারেনি। আরশি ভাঙা গলায় বলে ওঠে, আপনাকে ভালোবেসে ফেলেছি মুগ্ধ, কখনো ছেড়ে যাবেন না তো? মুগ্ধ আরশির হাতটা টেনে ঠোঁট ছুঁয়ে বলল, কখনো না। আমার হৃদয়ে শুধু আপনি। কিভাবে ছেড়ে দিব? কত কষ্ট করে আপনাকে পেয়েছি বলুন তো। আরশি দাঁড়িয়ে গেল, মুগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। মুগ্ধ আরশির কাঁধে থুতনি রাখে। আরশি চোখ বন্ধ করে বলে, আমারও হৃদয়ে শুধু আপনিই মুগ্ধ।